গল্প রুহানি ইস্ক। লেখনীতে ফিজা সিদ্দিকী। পর্ব 1-09। জামাইজান, বাবুর ডায়পার শেষ হয়ে গেছে। বাড়িতে ফেরার সময় ডায়পার নিয়ে আসবেন। অপরিচিত এক ছেলের আইডিতে মেসেজটা পাঠিয়ে করুণ চোখে সামনে বসে থাকা ভাল্লুকের দলের দিকে তাকালো ইনা। সব কয়টা একসাথে হুমড়ি খেয়ে পড়েছিল এতক্ষণ। কাজ শেষ হতেই যে যার জায়গায় বসে মুখ টিপে হাসছে। রাত হয়েছে বিধায় যে যার মতো বাড়িতে ফিরে গেল। শুধু ইনা বসে রইল চুপচাপ। সামনে এইচএসসি এক্সাম, তাই বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করতে এসেছিল আজ তাদের বাড়িতে। সারাদিন সিরিয়াস পড়াশোনা শেষে সন্ধ্যার পর একটু খাওয়া দাওয়া আর আড্ডায় মজেছিল তারা। আর ঠিক এমন সময় ডেয়ার নামক চিপায় পড়ে ইনায়াকে করতে হয় এই কাজটা। ফোনটা হাতে নিয়েই ছটফট করছে সে। মেসেজটা ডিলিট করবে কিনা দ্বিধায় পড়েছে। মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেওয়া ব্যাপারটা তার নিজের কাছেই ভীষণ বিরক্তির লাগে। কিন্তু ডিলিট না করলে যে আরও বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হবে। তার চেয়ে বরং ডিলিট করে পরে কিছু একটা বলে দেওয়া যাবে। ভাবনা মোতাবেক মেসেজটা ডিলিট করতে যাবে এমন সময় টুং করে ভেসে এলো একটা নোটিফিকেশন। স্ক্রিনে জলজল করে ভেসে উঠল তাসফিন রায়ের নামটা। প্রোফাইল লক করা, ছোট করে দেখতে পাচ্ছে প্রোফাইল পিকচারটা। হাতে গিটার নিয়ে কেমন যেন উদাসীন হয়ে চেয়ে আছে সমুদ্রের দিকে। ভয়ে ভয়ে মেসেজটা ওপেন করল ইনা। চলুন শুরু করা যাক। ইনায়ার চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম মেসেজটা দেখে। সাথে সাথেই অবুঝ মস্তিষ্ক এক হাতে চেপে ধরে অন্য হাতে টাইপ করল সে। কি শুরু করবেন? কেন? বাচ্চার ডায়পার আনার জন্য আগে বাচ্চাকে দুনিয়াতে আনতে হবে না? ইনা তবদা খেয়ে কাচুমাচু ফেসের একটা ইমোজি পাঠালো, যেখানে একটা কিউট কার্টুন বেশ অপরাধী ভঙ্গিতে সরি জানাচ্ছে। তাসফিন ঠোঁট কামড়ে হাসল। সাথে সাথেই টাইপ করল, আপনার জন্য আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে। গার্লফ্রেন্ডের অভাববোধ আমার আবার ঠিক পোষায় না, তাই শাস্তি হিসেবে আজ থেকে আপনি আমার গার্লফ্রেন্ড, মিস ইনা মারিয়াম। ইনা চমকে উঠল। লোকটা তার নাম জানল কিভাবে? সে তো ফেক আইডি দিয়ে মেসেজ করেছিল। তাড়াহুড়ো করে আইডি চেক করতে গিয়ে দেখল মেসেঞ্জার লগ ইন করা তার রিয়েল আইডি দিয়ে, আর সেটা দিয়েই তাসফিনকে মেসেজ করেছে সে। ভয় নখ কামড়াতে কামড়াতে লিখল, আমি সত্যিই বুঝতে পারিনি ব্যাপারটা এত সিরিয়াস হবে। রিয়েলি সরি। ডেয়ার নিয়ে এগুলো লিখেছিলাম। আজকের পর থেকে আমরা কেউ কাউকে চিনি না, আমি আপনাকে মেসেজও করিনি। সব ভুলে যান, সো সরি। টাটা। বাই। তাড়াহুড়ো করে মেসেজগুলো করে তাসফিনকে ব্লক করতে যাবে, ঠিক এমন সময় নোটিফিকেশনে ভেসে এলো আরও একটা মেসেজ। খবরদার পালানোর চেষ্টা করবেন না। এতে পরিণাম ভালো হবে না। ইনা খানিকটা বিরক্ত নিয়ে বলল, কিন্তু আমি তো সরি বলছি। প্রয়োজনে আপনার গার্লফ্রেন্ডকেও বুঝিয়ে বলবো সব। তার প্রয়োজন নেই মিস মারিয়াম, এন্ড থ্যাংক ইউ সো মাচ। যে কাজটা আমি গত 1 বছরে করতে পারছিলাম না, আপনি 1 সেকেন্ডে করে দিলেন। মানে? মেয়েটার সাথে ব্রেকআপ করতে চাইছিলাম আমি। কিন্তু গায়ে পড়ে কিছুতেই ব্রেকআপ করছিল না। অ্যাটলিস্ট আপনার মেসেজ দেখে ব্রেকআপ করে রিলিফ তো দিল আমাকে। মনে মনে তাসফিনের সম্পর্কে বেশ খারাপ একটা ধারণা জন্ম নিল ইনায়ার। সেটুকু বহাল রেখেই বলল, কারোর ভালোবাসাকে এভাবে অবহেলা করতে নেই। আপনি আজ যাকে অবহেলা করবেন, অন্য কেউ সেটাকে মাথায় করে রাখবে। রাখলে রাখুক, হু কেয়ার্স? খানিকটা সময় নীরব থেকে তাসফিন আবারও লিখল, আচ্ছা শুনুন মিস, ভুল যেহেতু করেছেন তাহলে শাস্তিও আপনার প্রাপ্য। আর আপনার শাস্তি হলো আমার প্রেমিকা হওয়ার অভিনয় করা। ইনা রেগে গিয়ে সাথে সাথেই ব্লক করে দিল আইডিটা। অতঃপর হাফ ছেড়ে বাঁচল যেন। ওই অসভ্য লোকটার থেকে মুক্তি পেয়েছে ভেবেই খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিল। 3 তলা বাড়িটার 2 তলায় সকাল সকালই দৌড়াদৌড়ি লেগে যায়। তাদের সকাল হয় সূর্য ওঠার আগেই। সূর্য যখন মুখ লুকিয়ে নতুন দুলহানের মতো লাজে রাঙ্গা মুখ নিয়ে মেঘেদের মাঝ দিয়ে উকি দেয় ইনায়াদের বাড়িতে তখন বেশ বেলা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়া রিভিশন দেওয়াও শেষ তখন ইনায়ার। মারুফা নামাজ শেষে তাড়াহুড়ো করে ব্যস্ত হয়ে পড়েন রান্নাঘরে। সকাল 7টার মধ্যে স্কুলের জন্য রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ে ইনা। টিউশন শেষ করে একেবারেই স্কুলে ঢুকে পড়ে। আর সেজন্যই সকাল সকাল মারুফার তাড়া থাকে একটু বেশি। রেডি হয়ে ডাইনিং টেবিলে বসতেই ইশতিয়াককে ঘুম ঘুম চোখে রুম থেকে বের হতে দেখে মিষ্টি হাসে ইনা। প্রাঞ্চল কণ্ঠে বলে, গুড মর্নিং আব্বু, তুমি অলওয়েজ লেট। ইশতিয়াক আড়মোড়া ভাঙতে ভাঙতে দুঃখী দুঃখী কণ্ঠে বলেন, কেউ শান্তি দিল না রে এই ঘরে। বউ হয়েছে জল্লাদ আর মেয়ে হয়েছে সুপারফাস্ট। আমার মতো নিরীহ মানুষটাকে সবাই জাতাকলের মতো পিষে দিচ্ছে। এর পরবর্তী ঘটনা ইনা জানে। হলোই তাই।
মারুফা তখনই তেড়ে আসলেন তার দিকে। রাগী কণ্ঠে বললেন, আমাকে তোমার জল্লাদ লাগে এখন? বিয়ের আগে তো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে। আমাকে ছাড়া নাকি তোমার ঘুম আসে না? এখন সেসব কোন জানালার ফাঁক দিয়ে পালালো? সেই জানালা তো আমিও খুঁজছি। ভালো করে পাল্লাটা আলগা করে দিতাম, মাঝখানে আটকে আছে মনে হয়। তাই ভালোবাসা এখনো বেঁচে আছে। ইশতিয়াকের বিড়বিড় করা কণ্ঠ শুনে মারুফা আবারও তেড়ে উঠে বলল, এই মনে মনে কি গালমন্দ করছো আমাকে? বলছিলাম যে, এখনো কি তোমাকে ছাড়া ঘুমাই নাকি? মাঝরাতে ঘুম ভাঙলে একটু আধটু ভয় পাই আর কি, পাশে তাকালে, তারপর তো ঘুমিয়ে যাই আবার নিরীহ বাচ্চার মতো। ফিক করে হেসে দেয় না। দুজনের এমন খুনসুটি যে আরও কিছুটা সময় চলতে থাকবে সে জানে, এটা তাদের রোজকার অভ্যাস। ঘুম থেকে উঠে মানুষের যেমন ব্রাশ না করলে চলে না, তার আব্বু আম্মুর ঝগড়া না হলে তেমনই চলে না। অন্যদিকে আবার তারা একে অন্যের অন্তঃপ্রাণ। ইনায়াকে যদি কেউ জিজ্ঞাসা করে সে কেমন জীবনসঙ্গী চায়, কোনো ভাবনা চিন্তা ছাড়াই সে বলবে, আম্মু আব্বুর মতো একটা সংসার চাই তার। ইশতিয়াক উঠে হেলতে দুলতে ওয়াশরুমে ঢুকতেই দুজনের ঝগড়ার মাঝে কমা বসল আপাতত। ফুল স্টপ বসেনি যদিও। মারুফা ততক্ষণে গ্যাসে বসানো আলু ভাজি নাড়তে নাড়তে বলল, এই অলস লোকটাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার জন্য, আর আমি কিনা এই লোকের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে বাদরের গলায় ঝুলে গেলাম। তুমি কি ওই টাকওয়ালা সরকারি চাকরি করা লোকটার কথা বলছো? ইশতিয়াকের কণ্ঠে পেয়ে রাগী চোখে পিছু ঘুরে তাকালো মারুফা। সাথে সাথে দুই হাত উঁচু করে স্যারেন্ডার হওয়ার ভঙ্গিতে ইশতিয়াক বলে ওঠে, তোয়ালে নিতে ভুলে গিয়েছিলাম। মারুফা আর জবাব দিল না, তবে বেশ জোরে জোরে জিনিসপত্র এদিক সেদিকে রাখতে লাগল। তা দেখে ওয়াশরুমে ঢোকার আগে মুখ বাড়িয়ে ইশতিয়াক আবারও বলে উঠল, সেই টেকো বুড়ো কিন্তু এতদিনে পটল তুলত। ভাগ্যিস আমাকে বিয়েটা করেছিলে, না হলে এতদিনে সাদা শাড়ি পরে বিধবা হতে। কথাটা শেষ করে সে আর ক্ষণকাল অপেক্ষা করল না। চট করে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল। বাবা মায়ের লাইভ ড্রামা সিরিজ দেখতে দেখতে ভাতের প্রতি তীব্র অনীহা ইনায়াও খেয়ে ফেলল প্লেটের অধিকাংশ ভাতটা। অতঃপর টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে উঠল, আম্মু, টিফিন দাও। আমার খাওয়া শেষ। বাড়ি থেকে অটো স্ট্যান্ডের দূরত্ব 5 মিনিটে পথ। এই পথটুকু সকাল সকাল ইশতিয়াকি ছেড়ে আসেন মেয়েকে। অটোতে বসিয়ে দাঁড়িয়ে থাকেন সেখানে, যতক্ষণ না সেটা ছাড়ে। এরপর মেয়েকে বিদায় জানিয়ে বাড়ির পথ ধরেন। টিউশন শেষে আনমনা হয়ে ফুটপাত ধরে হাঁটছিল ইনা। আচমকা তার মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। লোকটার মুখের উপর ব্লক করে বেশ মজা পেয়েছে সে। না জানি কতখানি রেগে গেছে লোকটা। ভাবতে ভাবতেই স্কুল গেটের সামনে এসে দাঁড়ায়। স্কুলে ঢুকতে যাবে এমন সময় পিছন থেকে সাবা ডেকে উঠল তাকে। হাঁপাতে হাঁপাতে এদিকেই আসছে সে। কিরে সাবার বাচ্চা, এমনভাবে দৌড়াচ্ছিস কেন? স্কুলের ঘন্টা পড়ার এখনো অনেক দেরি আছে। সাবা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সামনের দিকে খানিকটা ঝুঁকে হাঁপাতে হাঁপাতে বলল, রাতারাতি তুই ভাইরাল ইনু। ইনা চমকে উঠে সাবার কথা বোঝার চেষ্টা করল। সাবা জানে ইনায়ার মতো ডাফার এক বলায় তার কথা বুঝবে না। তাই স্কার্টের পকেট থেকে ফোন বের করে তার সামনে ধরল সাবা। ফোনের দিকে তাকাতেই চমকে উঠল ইনা। ফেসবুক জুড়ে ভাইরাল একটা টপিক, তাশফিদ রায়াদের বাচ্চার মা তাকে ছেড়ে পালিয়েছে। সাথে তার আইডির পিক দেওয়া। নিচে ছোট ছোট করে লেখা, তাকে খুঁজে পেলে যোগাযোগ করুন এই নম্বরে। সাবার ফোন থেকে ইনা ফোন করে উক্ত নম্বরে। মেজাজ তারা ভীষণ রকম খারাপ। এক হাত বুকের কাছে বেঁধে তার উপর কনুই দিয়ে অন্য হাত ঠেকিয়ে ফোনটা কানে চেপে সে অস্থিরতায় অনবরত নাড়িয়ে চলেছে দুই পা। ফোনটা রিসিভ হলো কিছুক্ষণের মাঝেই। সাথে সাথে পুরুষালী এক কণ্ঠস্বর বেশ নরম স্বরে বলল, হ্যালো, হু স্পিকিং? আপনার বাচ্চার ইউজড ডায়পার আপনার মুখে ছুঁড়ে মারব মিস্টার, এগুলো কি ধরনের অসভ্যতামি? আয়ানের তীক্ষ্ণ মস্তিষ্ক চট করে ধরে ফেলল ব্যাপারটা। আর সাথে সাথেই বেশ চড়াও গলায় হুল্লোড় করে বলে উঠল, আরে আমাদের ভাবি ফোন দিয়েছে, কে কোথায় আছিস তাড়াতাড়ি আয়। ওই পাঠাটাকেও ডেকে নিয়ে আয়। পাশ থেকে কেউ একজন বলে উঠল, তাসফিন তো ওয়াশরুমে। আয়ান ফোন কানে রেখেই উচ্চস্বরে তাসফিনকে উদ্দেশ্য করে বলে উঠল, হোল্ড অন ব্রো। কুমোট থেকে সোজা ছুটে আসিস না, ভালো করে ক্লিন হয়ে আসিস। ইনা চোখ মুখ কুচকে ফেলল সাথে সাথে। মনে মনে বিড়বিড় করে বলল, বখাটের দল। আয়ান ফোন কানে নিয়ে দুষ্টু হেসে কিছু একটা বলতে যাবে এমন সময় ঝড়ের গতিতে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় তাসফিন। অতঃপর ফোন কানে নিয়েই বেরিয়ে যায় ঘর ছেড়ে। আপনাদের ফাজলামি শেষ হলে কাজের কথা বলা যায় কি?
বলুন মারিয়াম। কণ্ঠটা খানিকটা অন্যরকম শোনালো। নিশ্চিত হতে ইনা প্রশ্ন করল, আপনি সেই খারাপ লোকটা? জি ম্যাডাম, আমি সেই খারাপ লোকটা যে আপনাকে না দেখে, না ছুঁয়েই আমার বাচ্চার মা বানিয়ে দিয়েছি। রাগে ইনায়ার কপালে সূক্ষ্ম ভাঁজ সৃষ্টি হলেও নিজেকে শান্ত রেখে সে বলল, কেন করছেন এমন? কাল রাতে আমাকে ব্লক কেন করলেন? যার যেখানে থাকার তাকে ঠিক সেখানেই রেখেছি। অপরিচিত মানুষদের জায়গা ওখানেই। বাচ্চার বাবা বানিয়ে দিয়ে এখনো অপরিচিত বলছেন? তাহলে চলে আসুন আমার কাছে, পরিচয়টা একটু গভীরভাবে করে ফেলি। অবশ্য আপনি চাইলে আমিও চলে আসতে পারি। এগুলো ডিলিট করুন প্লিজ। করলে? প্লিজ। আমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। কিসে পড়েন আপনি? ইনা চুপ রইল কিছুক্ষণ। মনে মনে ভাবল, এইচএসসি এক্সাম দিচ্ছে শুনলে লোকটা নিশ্চয়ই তাকে বাচ্চা ভাববে। আর ফুটবল ভেবে আরও অসভ্যতামি করবে। তাই সাথে সাথে বলল, অনার্স সেকেন্ড ইয়ার। আনব্লক করুন। এরপর বাকিটা ভেবে দেখব। তাশরিফের গম্ভীর কণ্ঠে বলা শেষোক্ত কথাটার প্রত্যুত্তর দেওয়ার সুযোগ পেল না ইনা। তার আগেই সাবা তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পকেটে ভরল। অতঃপর ইনায়াকে টানতে টানতে নিয়ে গেল স্কুলের মধ্যে। আর তখনই সশব্দে ঘণ্টা বাজল, বন্ধ হলো স্কুলের মেইন গেট। ফিজিক্সের জটিল প্রবলেম সলভ করতে না পেরে আমান উকি দেয় ইলমার খাতার দিকে। ইলমা উকি দেয় তার পাশে বসে থাকা রাইফার দিকে। আর রাইফা ঘাড় ঘুরিয়ে সাবার দিকে তাকিয়ে টুকে চলেছে সে যা লিখছে। আচমকা আমান ইলমার মাথায় জোরে একটা থাপ্পড় মেরে বলে ওঠে, ইলমার বাচ্চা, তুই কেমিস্ট্রির অঙ্ক সলভ করছিস কেন? এখন কি কেমিস্ট্রি ক্লাস চলছে? ইলমা বামহাত মাথায় বুলাতে বুলাতে চোখ গরম করে এক পলক তাকায় আমানের দিকে। অতঃপর পাশে বসে থাকা রাইফাকে বলে, স্যার আজ আমাদের কাঁচা চিবিয়ে ফেলবে। ফিজিক্স ক্লাসে কেমিস্ট্রি করিস কেন? রাইফা চমকে তাকায় সাবার দিকে। মৃদু স্বরে হুঙ্কার দিয়ে সাবাকে বলে, কাবাবের বাচ্চা, তুই এতক্ষণ কেমিস্ট্রি করছিলি? সাবা তার চোখের চশমা ঠিক করতে করতে মুখ তুলে রাইফার দিকে তাকিয়ে বলে, আমি তো কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট করছি। কথাটা বাজ পড়ার মতো রাইফার কানে এসে পৌঁছালো। কাপা হাতে খাতার পাতা উল্টে দেখল, বিগত 15 মিনিট ধরে সে উড়াধুরা যে 3 পাতা লিখেছে, সবটাই কেমিস্ট্রির অ্যাসাইনমেন্ট। এদিকে স্যার এক এক করে সবার খাতা চেক করতে শুরু করেছেন পিছন দিক থেকে। সাবার পাশে বসে থাকা ইনায়ার খাতা চেক করে সাবার খাতা চেক করতে গিয়ে ফাঁকা খাতা দেখে বলেন, তোমার কাজ কই? আমি তো আগের দিন আসিনি স্যার। উঠে দাঁড়িয়ে কথাটা বলতেই চোখের ইশারায় তাকে বসে পড়তে বলেন তিনি। সাথে সাথে সামনের বেঞ্চে বসা রাইফার খাতা চেক করতে যাবেন এমন সময় রাইসা বলে, স্যার আমার পেট ব্যথা করছে অনেক। ওয়াশরুমে যাব। টিচার মাথা নেড়ে তাকে যেতে অনুমতি দিলে সাথে সাথে ইলমা বলে ওঠে, স্যার আমার এমার্জেন্সি ওয়াশরুম যেতে হবে, গার্লস প্রবলেম। স্যার স্যার, আমাকেও ওয়াশরুমে যেতে হবে, বয়েজ প্রবলেম। আমানের কাচুমাচু মুখ করে বলা কথাটা শুনে ক্লাসরুমের সকলে হেসে উঠল একসাথে। টিচার বোকার মতো তাকিয়ে থাকেন কিছুক্ষণ আমানের দিকে। অতঃপর কান ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে যেতে গিয়ে বলেন, চল, আজ আমাকে বয়েজ প্রবলেম বোঝাবি তুই। এই বয়সে এসে এখনো এই প্রবলেম সম্পর্কে জানলাম না আমি, তোর থেকে শিখব আজ। টিফিনের সময় ক্যান্টিনে গোলটেবিল বসেছে। ইনা মাথা নিচু করে বসে আছে সেখানে। বাকি 4 জন ঘিরে বসে আছে তাকে। সকলের চোখে মুখে কিঞ্চিত চিন্তার ভাব। আচমকা বেশ সিরিয়াস ভঙ্গিতে ইলমা বলে উঠল, লোকটা কোনো চোর, ডাকাত বা কিডন্যাপার না তো? ইনু, তোকে কিডন্যাপ করে আঙ্কেল আন্টির থেকে টাকা নেওয়ার ধান্দা নেই তো তার? আমান বিরক্ত হয়ে ইলমার দিকে তাকিয়ে বলে, তোর মুখ খুললেই শুধু ক্রাইম বের হয় কেন? বড় হয়ে কি নিজে ক্রাইম করবি বাকি ক্রাইম স্পেশালিস্ট হবি? আমি টিভিতে দেখেছি এমন অনেক কিছু হয়। ইলমাকে থামিয়ে রাইফা বলে ওঠে, কিন্তু লোকটার উদ্দেশ্য কি? একটা ভুল না হয় হয়েছে, তাই বলে এভাবে ডেসপারেট হয়ে পিছনে পড়ে থাকবে কেন? আমার মনে হয় না খারাপ কোনো উদ্দেশ্য আছে তার। হয়তো সেও মজা নিচ্ছে আমাদের মতো। আর ফোনের মধ্যে ঢুকে তো আর কিডন্যাপ করে ফেলতে পারবে না। সাবার কথা শুনে আমান চিন্তিত ভঙ্গিতে বলল, লোকটা মনে হয় সত্যি সত্যি তার ভবিষ্যৎ বাচ্চার স্বপ্ন দেখা শুরু করেছে। চারিদিকে শুধু পাপা পাপা ডাক শুনতে পাচ্ছে। বাচ্চার মায়া কাটাতে না পেরে আমাদের ইনুর পিছে লেগেছে। এদের সবার ফাজলামি বিরক্ত হয়ে ইনা উঠে দাঁড়ায়। ক্লাসের দিকে যেতে যেতে বলে, আর একবারও এসব নিয়ে আমার কানের কাছে প্যান প্যান করবি না কেউ। যে করবি, সোজা লাথি দিয়ে স্কুলের পাশের পচা ডোবায় ফেলে দেব। ক্লাস শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে ইনা। পড়াশোনা নিয়ে ভীষণ সিরিয়াস সে।
তাই সময় অপচয় না করে ব্যাগটা টেবিলের উপর রেখেই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। বেশ খানিকটা সময় পর ওয়াশরুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে মারুফা ততক্ষণে খাবার গরম করে টেবিলে সাজিয়ে রাখছেন। ইনায়ার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে তিনি বলেন, তোমার নুসাইয়ের আঙ্কেলকে মনে আছে? আমার স্কুল লাইফের ফ্রেন্ড। খাবার নাড়াচাড়া করতে করতে ইনা মাথা নেড়ে হ্যাঁ জানাতেই তিনি আবারও বলেন, ওনারা আজ আসছেন আমাদের বাড়িতে। তুমি রেস্ট নিয়ে এরপর রেডি হয়ে নিও। নতুন একটা জামা বের করে রেখেছি। স্কুল থেকে ফিরে ওয়াশরুমে ঢুকেছে সাবা। টেবিলের উপর রাখা ফোনটা শব্দ করে বেজে চলেছে কয়েক দফা। ওয়াশরুমের পানির আওয়াজ ছাপিয়ে ফোনের শব্দ কানে যাচ্ছে না তার। খাওয়ার জন্য সাবাকে ডাকতে আসে তার মা। ফোনটা বেজে চলেছে সেই কখন থেকে। কৌতূহল চেপে রাখতে না পেরে রিসিভ করতে যাবেন এমন সময় কেটে গেল ফোনটা। আননোন নম্বর দেখে খুব একটা গুরুত্ব দিলেন না তিনি। ফোনটা রেখে বেরিয়ে আসতে যাবেন ঠিক এমন সময় স্ক্রিনে ভেসে উঠল একটা নোটিফিকেশন। চোখ ফিরিয়ে সেদিকে তাকাতেই দেখেন গুটিকয়েক অক্ষর পাশাপাশি বসে লেখা। মনে হচ্ছে বাচ্চাটাকে তাড়াতাড়ি দুনিয়ায় আনতে হবে। বাচ্চার মা না হলে ঠিকমতো পাত্তা দিচ্ছে না আমাকে। সুখনিবাসের বাইরে দুইটা গাড়ি দাঁড়িয়ে। নুসাইর হোসেইন ও তার স্ত্রী তাসনিম ফিরদৌস পরিপাটি হয়ে বসে আছেন সবুজে ঘেরা বাড়ির লনে। সময়টা গ্রীষ্মের, তাই সন্ধ্যা নামার পর পরিবেশে বেশ শীতল ভাব ছড়িয়ে পড়ে। আবহাওয়া হয় ভারী। ফুরফুরে বাতাসের সমারোহে মন হয় চঞ্চল। নুসাইর তাসনিমের দিকে তাকিয়ে বেশ চিন্তিত কণ্ঠে বলেন, নুহাস কি ফিরবে আজ? তাসনিমের মুখেও খানিকটা চিন্তার ভাঁজ। নুহাসের আসা যাওয়ার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ খাটে না তার। নিজের মর্জির মালিক সে। ব্যাপারটা এমন নয় যে সবসময় বেয়াদবি করে সে, কিন্তু একদমই যে করে না তাও না। রঙিন পর্দায় ফেম পাওয়া প্রতিটা মানুষেরই বোধ হয় একটা আত্মজ অহংকার কাজ করে। করবে নাই বা কেন? এত মানুষের চোখে স্টার সে, কারোর ইন্সপিরেশন, কারোর রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ। কেউ কেউ সম্মান, শ্রদ্ধা দেখায় তো কেউ মন উজাড় করে ভালোবাসে। প্রেম নিবেদনের কত চিঠি যে তিনি নিজে ভাঁজ খুলে পড়েছেন, তার ইয়াত্তা নেই। অথচ নুহাসকে বিশেষ পাত্তা দিতে দেখেননি কখনো এসবে। তবে একটা গুমোট অহংবোধ তার মাঝে বেড়ে উঠছে ধীরে ধীরে। রঙিন দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তি যে মিথ্যা ছলনা, সে বোঝে না। হয়তো বোঝে, তবু বুঝেও না বোঝার ভান ধরে থাকাটাই বোধ হয় মনুষ্য ধর্মের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাকে নীরবে কিছু একটা ভাবতে দেখে নুসাইর আবারও তাড়া দেওয়ার ভঙ্গিতে বলল, ফিরদৌস, শুনছো তুমি? তাসনিম ঠোঁট এলিয়ে হাসে। এলোমেলো চামড়ার কুচকানো ভাব, চোখের কোলে রিঙ্কেলের চিহ্নে বয়সের ছাপ স্পষ্ট। অথচ এই মানুষটা আজও তাকে একই সুরে ডাকে। ঠিক যেমন করে বিয়ের প্রথম রাতে বলেছিল, তাসনিম তুমি গোটা দুনিয়ার কাছে, আর আমার কাছে ফিরদৌস। যাকে ভালবেসেছিলে তাকে না পেয়ে নিঃসঙ্গতায় জীবনের 5টা বছর তো কাটিয়ে দিলে। এখন না হয় একটা নতুন শুরু করো। তোমাকে হাত ধরতে হবে না, শুধু হাতটা গুটিয়ে রেখো না। আমার সুযোগ দিও, আমি সব ভালো করে দেব। মানুষটা তার কথা রেখেছিল। সবটা ভালো করে দিয়েছিল। মন, মস্তিষ্ক জুড়ে সবটুকু দখল করে নিয়েছিল। যতটুকু খারাপ ছিল, যতটুকু দুঃখ ছিল সবটুকু ম্যাজিকের মতো তুড়ি বাজিয়ে ঘন কালো মেঘকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। আজও তার অন্যথায় হয় না। এজন্যই হয়তো তার এই ফিরদৌস ডাকে আজও লজ্জা পায় সে। সেই প্রথম দিনের নববধূ বেশে অপরিচিত একটা লোকের হাত ধরে এই বাড়িতে এসে তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিল। কে বলে অ্যারেঞ্জ ম্যারেজ সুখ আনে না? মানুষটা সঠিক হলে কদম গাছের তলেও সুখ লুটোপুটি খায়। বন্ধুদের সাথে বেরিয়েছে, ফিরবে বোধ হয়। নুসাইরকে চিন্তিত দেখালো খানিকটা। কপালের মাঝে গাঢ় ভাঁজ, চোখে মুখে কেমন যেন অস্থিরতা। তাসনিম স্বামীর কাঁধে হাত রেখে বললেন, কি ভাবছ? নুহাসকে নিয়ে ওই বাড়িতে যাওয়া কি ঠিক হচ্ছে? তুমি জানো মারুফাকে আমি নিজের বোনের নজরে দেখি। আমার জীবনে ওর গুরুত্ব নতুন করে তোমাকে বলার নয়। এতগুলো বছর শুধুমাত্র নুহাসের জন্য আমি যাতায়াত বন্ধ রেখেছিলাম। কিন্তু এখন যে উদ্দেশ্যে আমরা মিলিত হচ্ছি সেটা বিশেষ, ভীষণ রকম বিশেষ। তোমার ছোট ছেলের খামখেয়ালিতে সম্পর্কটা এবার একেবারে শেষ হবে না তো? নুহাস যে বয়সে সেই অন্যায়টা করেছিল, সেটা ছিল ছেলেবেলা। নিতান্ত ছেলেমানুষি ছাড়া আর কিছু না। আমার বিশ্বাস সেই জের ধরে এখনো বসে নেই মারুফা আপা। ইশতিয়াক বোধ হয় খুব একটা খুশি হয়নি আমাদের প্রস্তাবে। এর মধ্যে যদি আবার নুহাসকে নিয়ে যাই। কথাটা আর শেষ করলেন না নুসাইর। ক্লান্ত ভঙ্গিতে থামলেন যেন। তখনই বাড়ির মূল ফটক থেকে দ্রুতবেগে ছুটে এলো একটা ধবধবে সাদা রঙের গাড়ি। সেদিকে তাকিয়ে তাসনিম বললেন,
দায়িত্ববোধ খানিকটা নুহাসেরও আছে। একা হাতে নিজের প্রফেশন নিখুঁতভাবে সামলায়। এই দেখো, সময় মিলিয়ে ফিরেও এলো। তুমি অযথা চিন্তা করছো। ওকে না নিয়ে গেলে বরং ব্যাপারটা খারাপ দেখায়। মারুফা আপারা ধরেই নেবেন পুরনো ঘটনার জের ধরে আমরা এমনটা করছি। শুরুটা যখন নতুনভাবে হচ্ছে তবে তাই হোক। বেশ পরিপাটি হয়ে বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো আরিশ ফাইয়াজ। নুসাইরের বড় ছেলে সে। পেশায় একজন আর্মি অফিসার হওয়ায় সময় আর নীতি নিয়ে সে বেশ সচেতন। ধূসর রঙের শার্টের হাতা ফোল্ড করতে করতে এক পলক তাকায় ঘড়ির দিকে। পারফেক্ট টাইম। আরিশকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে নুসাইরের। বড় ছেলেকে দেখলেই গর্ববোধ হয় তার। যেমন ব্যবহার তেমনই মিষ্টভাষী। তার প্রতিটা কথা, প্রতিটা পদে ব্যক্তিত্বের ঝলক ঠিক যেন বজ্রপাতের ঝলকানির মতো স্পষ্ট। মিনিট পাঁচেকের মধ্যেই বেরিয়ে এলো নুহাস। বিনা বাক্য ব্যয় গাড়িতে গিয়ে বসল সকলে। নুহাস বসে পড়ল ড্রাইভিং সিটে। ড্রাইভিং নিয়ে তার প্রতি সবাই ততটাই কনফিডেন্স যতটা না তারা 2 মিনিট পর বাঁচবে কিনা তা নিয়ে। কারণ ড্রাইভিং নুহাসের নেশা। যখন তখন বেরিয়ে পড়ে সে বন্ধুদের সাথে কার রেসিংয়ে। ঘরে ঢুকে সবার আগে ইনা তাসফিনকে আনব্লক করল। কে জানে নয়তো লোকটা আবার কি পাগলামি করে। মজার বিষয় হলো আনব্লক করার পর থেকেই কিছুক্ষণ পর পরই ফোন চেক করছে সে। অথচ এর কারণ অজানা তার। কোনো একটানে যেন সে বারবার ছুটে আসছে ফোনের কাছে। আচ্ছা, ইনা কি অপেক্ষা করছে লোকটার? অপেক্ষা করছে তার মেসেজের? নাকি শুধুমাত্র কৌতূহল? হালকা গোলাপি রঙের নতুন জামাটা পরে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। এমন সময় ফোনে কল এলো তার। এতক্ষণের গাথা বিনুনিটা ছেড়ে দিয়ে দৌড় দিল সে। বিছানার উপর থেকে ফোনটা তুলতেই কেমন যেন হতাশ হলো। ভেবেছিল তাসফিন কল দিয়েছে। অথচ ফোনের উপর সাবার নামটা দেখে খানিকটা হতাশ হলো। নিজের কৃতকর্মে সাথে সাথেই চমক উঠল ইনা। এসব কি ভাবছে সে? কেন অপেক্ষা করছে সে ওই অভদ্র লোকটার? জীবনের প্রথম পুরুষ সঙ্গ বলে? হুহু। প্রথম তো নয়, দ্বিতীয়। কলটা রিসিভ হতেই কাদো কাদো সুর ভেসে এলো সাবার। ইনা চমকে উঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? শালা ইনায়ার বাচ্চা, কে বলেছিল তোকে আমার নম্বর থেকে কল দিতে ওই বেয়াদবটাকে? এটা তোর ফোন না বলিসনি কেন? শালা গাধীর গাধী একটা। তোর ওই ডায়পারওয়ালা লোকের জীবনেও ভালো হবে না দেখে নিস। বাসররাতে বউকে চুমু খেতে গেলে ওর মুখের গন্ধে বউ অজ্ঞান হয়ে যাবে। একটু আদর করছে গেলে কাপাকাপি করতে করতে ওর বউ সেন্সলেস হয়ে যাবে। পুরুষ হয়েও পুরুষত্ব ফলাতে না পেরে ডিপ্রেশনে মরবে শালা। ইনা শব্দ করে হেসে ফেলে সাবার শেষ কথায়। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে সে। সেভাবে থেকেই বলে, ডায়পারওয়ালাকে ঝাড়ি দেওয়া শেষ হলে কি হয়েছে খুলে বল। আম্মার মার খেতে খেতে আমার প্যান্ট খুলে গেছে, তুই আবার কি খুলে নিবি আমার? আয় আয় সবাই মিলে আমার চামড়াটাও খুলে নে। মার খেতে খেতে এমনিতেও গন্ডারের মতো হয়ে গেছে। টেনেটুনে খুলতে পারবি বলে মনে হয় না। সাবা যে বিশাল রকম চেতেছে বেশ টের পাচ্ছেই না। তাই চুপচাপ সাবার ঝাড়িগুলো হজম করছে সে। খানিকটা সময় পর এমনিতেই শান্ত হয়ে যাবে সে, আর গড়গড় করে মুখস্থ বিদ্যার মতো বলে দেবে সব। আর হলোও তাই। কিছুটা সময় পেরোতেই এতক্ষণের ঝড় শান্ত হলো। কাদো কাদো স্বরে বলল, তোর ডায়াপারওয়ালা তুই ভেবে আমাকে বাচ্চার মা বানিয়ে দিয়েছে। আর আম্মা সেই মেসেজ পড়ে ভেবেছে আমি উল্টা পাল্টা কাজ করে ফেলেছি এই বয়সেই। উল্টা পাল্টা মানে? কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল ইনা। সাবার ইচ্ছে করল নিজের মাথাটা নিয়ে গিয়ে দেয়ালের সাথে বাড়ি দিতে। এই মেয়েকে এখন সে কিভাবে বোঝাবে এই উল্টা পাল্টা শব্দের ইনার মিনিং। বলল, আন্টি না হয় তোর জন্মের সময় বাদাম খায়নি, তুই কিন্তু মিস করিস না। না হলে তোর মতো গর্ধবের পেট থেকে যে বের হবে সে হবে গর্ধবের গর্ধব। আচ্ছা চিন্তা করিস না, তোর বাচ্চা হওয়ার সময় আমি প্রতি মাসে বাদাম কিনে পাঠাবো। না হলে আমার মতো আবার কোন সাবাকে সহ্য করতে হবে তোর বাচ্চার গর্ধবগিরি। গোটা দুনিয়ার কথা বলে ফেলিস তুই, আসল কথা বাদ দিয়ে। সাবা মাথায় হাত দিয়ে অসহায় কণ্ঠে বলল, সেই উল্টা পাল্টা কাজ করলে বাচ্চা হয়, আর সেই বাচ্চার জন্য ডায়পার কিনতে হয়। সেই উল্টা পাল্টা কাজের কথা বলছি আমি, বুঝেছিস? টিউবলাইট। ইনা হো হো করে হেসে ওঠে সাবার কথায়। শেষমেশ প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা কেটে দিল সাবা। ইনা হেসে চলেছে এখনো। এই তাসফিন লোকটাকে তার প্রথম প্রথম বিরক্ত লাগছিল, কিন্তু এখন বেশ লাগছে। যেন তার রঙহীন জীবনটাতে রং ভরে দিচ্ছে সে। অথচ এতদিন এই জীবনটাকে রঙহীন লাগেনি তার, আজ লাগছে। মেহমানরা এসেছে কিছুক্ষণ আগে। মারুফা ইনায়াকে নিয়ে গেল তাদের সামনে।
যাওয়ার আগে মাথায় ওড়নাটা ভালো করে টেনে দিয়ে তার দিকে তাকিয়ে রহস্যময়ী এক হাসি দিল। বসার ঘর থেকে বেশ কিছু মানুষের সমাগম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে বিতর্কিত, ঠাট্টা তামাশার সুরে বলা নানান কথা। ইনা চট করে মায়ের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই মুচকি হাসলেন তিনি। বুদ্ধিমতী ইনায়ার খুব একটা দেরি হলো না বিষয়টা বুঝতে। আর সবটা বুঝতে পেরেই ছলছল চোখে আবারও তার দিকে তাকালো সে। মারুফা ইনায়ার কপালে আলতো করে ঠোঁটে ছুঁয়ে কোমল কণ্ঠে বললেন, তোকে অপাত্রে দান করব না আমরা, তুই যে আমাদের বড্ড শখের। শখের জিনিস বেশিদিন বোধ হয় ঘরে রাখতে নেই তাই না মা? মায়া পড়ে যায়। ইনায়ার কথায় চোখে জল জমল মারুফার। বদদ কৌশলে সেটাকে আড়াল করে ইনায়ার বাহু ধরে তাকে উঠিয়ে ফেলেন। বসার ঘরের দিকে যেতে যেতে মৃদু কণ্ঠে বলেন, তুমি তোমার চাওয়ার চেয়ে বেশি পাবে এই সংসারে, সুখের অভাব হবে না। ইনা মলিন হাসল। খুশি হতে পারল না সে মন থেকে। এত অল্প বয়সে পরের ঘরের সম্পদ হতে চায়নি সে। ব্রাইট স্টুডেন্ট, ব্রাইট ক্যারিয়ার, নিজেকে একটা উচ্চতায় দাঁড় করিয়ে এরপর জীবনের এত বড় সিদ্ধান্ত সে নিতে চেয়েছিল। কিন্তু বাবা মায়ের মুখের উপর সে কথা বলার সাহস তার নেই। অগত্যা মায়ের দেখানো পথ ধরে এগিয়ে গেল সে। আরিশ আর নুহাস বসে আছে পাশাপাশি সোফায়। তার ঠিক উল্টো পাশের সোফায় বসালো হলো ইনায়াকে। তার পাশে বসা ইশতিয়াক। মেয়েকে সাদরে নিজের পাশে বসালেন তিনি। পাশের সোফায় বসে আছেন নুসায়ের আর তাসনিম। ইনায়াকে আসতে দেখে নিজেদের মধ্যে কথাবার্তা থামালেন নুসায়ের। অতঃপর হাসিমুখে ইনায়াকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো আম্মু? আমাকে তোমার মনে আছে? ইনা মাথা নেড়ে বোঝালো তার মনে আছে। মুখে বলল, আলহামদুলিল্লাহ আঙ্কেল। আপনারা কেমন আছেন? উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে যেদিন তোমাকে তোমার আসল ঘরে নিয়ে যেতে পারবো, সেদিন একেবারে হাত পা ছেড়ে খুশি থাকব। ইনা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। ততক্ষণে মারুফা সেন্টার টেবিলে সাজিয়ে ফেলেছেন এলাহি আয়োজন। নানান ফলমূল, কাবাব, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কসে ভর্তি সেন্টার টেবিলের দিকে তাকিয়ে নুসায়ের বলল, ইশতিয়াক, তোমার বউ খাওয়া দাওয়ার যে আয়োজন করছে, আজ বাড়ি ফিরতে না পারলে তোমার ঘরে একটু জায়গা দিও ভাই। ইশতিয়াক হাসল শব্দ করে। বলল, সবই তোমার সৌভাগ্য। তোমার বান্ধবী আমাকে কখনো এত সুন্দর করে রান্না করে খাওয়ায় না গো, তোমাদের পাশে বসে আজ আমিও কবজি ডুবিয়ে খাবো। কি বলো? মারুফা তো দারুণ রান্না করে। কি আর বলবো ভাই, এ অধমের দুঃখ। বউ আমার 2 পয়সার পাত্তা দেয় না আমাকে। এর চেয়ে বরং পাশের বাড়ির ওই মেয়েটাকে বিয়ে করলে স্বামী সেবা তো পেতাম অন্তত। নেহাত, হাইটটা একটু খাটো ছিল তার। পাশে নিয়ে ঘুরলে বউ কম, বাচ্চা বেশি মনে হতো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, সেই ভয় তো শেষমেশ আর পেরে দেখলাম তোমার বান্ধবী এসব দিক থেকে ঠিকঠাক আছে। কিন্তু স্বামীকে যে 2 টাকার দাম দেবে না কে জানতো? 2 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার তো 2 পয়সাও দাম নেই। রান্নাঘর থেকে সব শুনছিল মারুফা। বসার ঘরের দিকে আসতে আসতে জবাব দিল সে নুসায়েরকে। সেদিকে তাকিয়ে খানিকটা কেসে উঠল নুসায়ের। সেই সুযোগে তাসনিম বলল, ভাই কি ভয়টয় পেলেন নাকি? আরে ভাবি, সাথে করে পেতনি নিয়ে ঘুরি। সারাদিন আমার মাথায় চড়ে বসে থাকে, আর ভয় কাকে পাবো বলুন? তোমার মতো গাধাকে বিয়ে করেছি আমি, সোনায় বাঁধানো কপাল তোমার। রোজ শুকরিয়া আদায় করবে আমার মতো একটা বউ পেয়েছ। দুজনের খুনসুটি দেখে মিটিমিটি হাসছে সকলে। শুধু কোনো প্রতিক্রিয়া নেই নুহাসের মুখে। নিজের মতো ফোনের দিকে দৃষ্টি নিবন্ধ তার। কখনো চিন্তিত ভঙ্গিতে ভ্রু কুঁচকে ফেলছে তো কখনো কিছু একটা টাইপ করে ঠোঁট কামড়ে ধরছে। মাঝে মাঝে অস্থিরতায় পা দুলিয়ে নিজেকে শান্ত করছে। এতক্ষণে আলতোভাবে চোখ তুলে সামনে তাকালো ইনা। সামনে বসে থাকা দুজন সুদর্শন পুরুষের একজনের দৃষ্টি তার দিকেই নিবন্ধ। অথচ তার চোখ গেল পাশে অস্থিরচিত্তে বসে থাকা লোকটার দিকে। ক্যাশুয়াল ঢিলেঢালা পোশাক, অফ হোয়াইট ডেনিম প্যান্টের সাথে ঢিলেঢালা একটা অফ হোয়াইট টি শার্ট। থুতনিতে হাত চালিয়ে অস্থিরভাবে তাকিয়ে ফোনের দিকে। ইনা দৃষ্টি ফিরিয়ে নেয়। আচমকা কিছু একটা মনে পড়তেই রূঢ় দৃষ্টিতে তাকায় সে লোকটার দিকে আবারও। ঠিক সে মুহূর্তেই চোখ তুলে তাকায় নুহাস। চোখাচোখি হতেই দৃষ্টি ফিরিয়ে নেয় ইনা। ইনা, তুমি ছোট না মা। তাই তোমার থেকে কিছু লুকানোর প্রয়োজন মনে করছি না। আমরা আজ এখানে এসেছি আমার বড় ছেলে আরিশ ফাইয়াজের সাথে তোমার বিয়ের কথা বলতে। নামটা শুনেই তড়িৎ গতিতে চোখে তুলে তাকালো নুহাস। ভ্রু কুঁচকে তাকিয়েই রইল এরপর। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ইনায়াকে। মাথা নিচু করে থাকলেও ইনা বুঝল কেউ তার দিকে বেশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মেয়েদের সিক্স সেন্স হয় অত্যন্ত প্রখর। কেউ তার দিকে কোন নজরে তাকায়,
সেটা বেশ টের পায় তারা। তাই তো তাকিয়েও ইনা বুঝল ব্যাপারটা। তাসনিম খানিকটা সময় মৌন থেকে আবারও বলা শুরু করলেন। তোমার বাবা মা বোধহয় এই বিষয়ে তোমাকে কিছু জানাননি। আসলে এই নিয়ে আমাদের আলোচনাও হয়নি খুব বেশি। মাত্র কয়েকদিন হলো আরিশ ছুটিতে এসেছে। আর্মি অফিসারদের লাইফস্টাইল বেশ টাফ এন্ড রাফ। তাই এবার ছেলেটার সাথে একটা মিষ্টি জীবনসঙ্গিনী পাঠাবো ভাবতে গিয়েই প্রথম মাথায় এসেছে তোমার কথা। তুমি যখন বেশ ছোট, তখনই এই ভাবনা ছিল আমার মাথায়। তবে প্রকাশ করিনি কখনো, কাল আপাকে জানাতেই আপত্তি করেননি। এখন বাকিটা তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তোমার কি কাউকে পছন্দ আছে? ইনা কি বলবে ভেবে পেল না। এতগুলো কথার পিঠে তারও তো কিছু বলা উচিত। অথচ কথা খুঁজে পাচ্ছে না সে। কি বা বলে থাকতে পারে এখানে তার? বাবা মাই তো একবারও অনুমতি নেয়নি তার থেকে, নিজেদের পছন্দ অনুযায়ী বসিয়ে দিয়েছে এমন পরিস্থিতির মুখোমুখি। তবে এই কথাও তো সত্যি তার নিজস্ব কোনো পছন্দ নেই। বিয়ে নামক কঠিন সিদ্ধান্তের জন্য বাবা মাকেই সবচেয়ে বেশি ভরসা করে সে। কিন্তু এত তাড়াহুড়ো কেন? খানিকটা সময় নীরব থেকে ইনা মাথা দুলিয়ে না বোঝাতেই মুখে হাসি উঠল তাসনিমের। আরিশের দিকে তাকিয়ে বললেন, তোমার কিছু জানার আছে? ওদেরকে খানিকটা সময় একা ছেড়ে দাও। আজকালকার ছেলে, নিজেদের মধ্যে যা কথাবার্তা বোঝাপড়া করার আছে করে নিক। বাকি সিদ্ধান্ত না হয় আমরা এরপরই নেব। নুসাইরের কথায় সম্মতি জানালেন ইশতিয়াকও। অতঃপর ইনায়াকে নির্দেশ দিলেন ইশতিয়াককে নিয়ে তার ঘরে যেতে। তারা চলে যেতেই মারুফা আর চোখে তাকালেন নুহাসের দিকে। বেশ সুদর্শন, বলা যায় আরিশের চেয়ে সুদর্শন সে বেশি। অথচ আচার ব্যবহার এমনকি বেশভূষায়ও সৌজন্যতা নেই। এই এতটা সময় এখানে আছে, কারোর সাথে আলাপ আলোচনা নেই, নিজের মতো ব্যস্ত। অবশ্য তাকে নিয়ে খুব বেশি কিছু আশাও করেন না তিনি। বিশেষ এক কারণে এই ছেলেকে তিনি সহ্য করতে পারেন না। আন্টি, ওয়াশরুমটা? মারুফা তার দিকেই তাকিয়েছিলেন। নুহাস যখন চোখ তুলে সেদিকে তাকালো, খানিকটা অস্বস্তিতে পড়ে গেলেন তিনি। আর তাকে এই অস্বস্তি দেহকে মুক্তি দিতে উক্ত কথাটা বলে উঠল নুহাস। ইনায়ার ঘর পেরিয়ে যেতে হয় ওয়াশরুমের দিকে। নুহাস ইচ্ছেকৃত থমকে দাঁড়িয়ে গেল সেই ঘরের পাশে। দরজা খোলা, জানালার ধারে দাঁড়িয়ে কথা বলছে দুজনে। প্রথম প্রশ্নটা আরিশই করল। আপনার নামটা যেন কি? ইনা মারিয়াম। মুহূর্তকাল অপেক্ষা করল না নুহাস। সরে গেল সেখান থেকে। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে অস্থিরভাবে পায়চারি করল খানিকটা সময়, অতঃপর বেশ সময় নিয়ে যখন বেরিয়ে এলো, আরিশকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা গেল। নুহাস কোন কিছুর পরোয়া না করেই সাথে সাথে ঢুকে পড়ল ইনায়ার ঘরে। ইনা তখন জানালার রেলিং ধরে দাঁড়িয়ে, দৃষ্টি তার শূন্য আকাশের দিকে। ঘরে ঢুকেই নুহাস হালকা করে কেসে উঠল ইনায়ার দৃষ্টি আকর্ষণ করতে। চমকে উঠে ইনা পিছু ফিরতেই ধাক্কা খেল কারোর বুকের সাথে। ভ্রু কুচকে লম্বা চওড়া গড়নের সেই মানুষটার দিকে তাকাতেই মুখভঙ্গি বদলে গেল তার। রুর কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কেন? কথা আছে তোমার সাথে। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আপনার বড় ভাইয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে আমার বাইরে। আর এখন আমি ছোট নেই, যে ভয়ে চুপ থাকব। কি বোঝাতে চাইছ? ঠিক যেটা আপনি বুঝছেন, সেটাই। অনেকগুলো বছর হয়ে গেছে তো, ঠোঁটের টেস্টটা ঠিক মনে করতে পারছি না। নতুন করে টেস্ট করা লাগবে বোধ হয়। ইনা দুই হাত নুহাসের বুকের উপর রেখে ধাক্কা দিয়ে সরানোর বৃথা করে। নুহাস তার দুই পাশ ধরে নিয়ে নরম অথচ অধিকারবোধ খাটানো কণ্ঠে বলে, বাইরে গিয়ে বিয়েটা ভেঙে দেবে, মনে থাকে যেন। আর এমনটা আমি কেন করব? নতুন কোনো কেলেঙ্কারি না ঘটাতে চাইলে এমনটাই করবে তুমি। না হলে ভেবে দেখো, ওই বয়সে তোমার ওই দুটো ঠোঁটে চুমু খেতে পেরেছি, তাহলে এই বয়সে আরও কি কি করতে পারি। আমি আপনাকে ভয় পাই না। নুহাস ইনায়ার দিকে এগিয়ে এলো এক পা। ইনা দুই পা পিছিয়ে যেতেই ঠোঁটে হাসি ফুটে উঠল নুহাসের। খানিকটা ঝুঁকে ফিসফিস করা সুরে বলল, তুমি অলরেডি ভয় পাচ্ছ। ইনা নাকচ করার ভঙ্গিতে বলল, পশুর সামনে স্বেচ্ছায় কেউ ঝাঁপিয়ে পড়ে না নিশ্চয়ই। ভয়ঙ্কর পাশবিক রূপী কেউ সামনে এগিয়ে আসলে দুই পা পিছিয়ে যাওয়া মানুষের সহজাত ধর্ম। অবশ্য আপনি এসব বুঝবেন না, অমানুষরা মানুষের মতোই দেখতে হলেও স্বভাব তো আর বদলায় না। নুহাস কিছু বলতে গিয়েও থেমে গেল। কপালে আঙুল ঘষতে ঘষতে রাগে অগ্নিচক্ষু নিয়ে তাকালো এক পলক ইনায়ার দিকে। অতঃপর হনহন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দুই পরিবারের মুখে খুশির জোয়ার। ঠোঁটের কোণে হাসি লেপ্টে আরিশেরও। এই অল্প সময়ই মেয়েটাকে তার বেশ লেগেছে। উন্নত রুচিবোধ, মার্জিত আচরণ, সুস্পষ্ট বাচনভঙ্গি, তার সামনে দাঁড়ানো যে কোনো মানুষের হৃদয় হরণ করে নিতে বাধ্য।
বিয়ের ব্যাপারে কথা এগোতে নুসাইর প্রথমে বললেন, মারুফা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার মনে হয় ছেলেমেয়েদের কয়েকটা দিন সময় দেওয়া উচিত। ওরা একটু বাইরে বের হোক, ঘোরাঘুরি করুক, একে অন্যকে জানুক। এরপর না হয়। নুসাইরের কথা ছিনিয়ে নিয়ে মারুফা বেশ খানিকটা অসন্তোষ নিয়ে বলে ওঠেন, তার কোনো দরকার নেই। এমনিতেই বিয়ের আগে এভাবে মেলামেশা আমি খুব একটা পছন্দ করছি না। তোমার উপর আমার পূর্ণ ভরসা আছে, তুমি যদি আরিশকে আমার মেয়ের জন্য নির্বাচন করো তাহলে নিশ্চয়ই সে ততটাই যোগ্য যতটা তুমি নিজের মেয়ের জন্য পাত্র নির্বাচন করতে। কথাটা শেষ করে মারুফা আর চোখে তাকালো নুসাইরের দিকে। তার তীক্ষ্ণ চোখ সরাসরি মারুফাতে নিবন্ধ দেখে খানিকটা অস্বস্তি হলো তার। উঠে চলে গেল রান্নাঘরে টেবিল সাজানোর বাহানায়। নুসাইর মনে মনে বেশ প্রফুল্ল হলেন। মারুফা এতখানি ভরসা তার উপর দেখিয়েছে, ভাবতেই তার মন চনমনে হয়ে উঠল। প্রশান্তির উত্তাল ঢেউ শুধু তার মনে হয়, মুখেও খেলে গেল। ঠোঁটের কোণে হাসি লেপ্টে ধরে সামনে বসা ইশতিয়াককে উদ্দেশ্য করে বলল, আমরা কি তবে বিয়ের প্রস্তুতি নেব একেবারে? আরিশ বড়জোর 1 মাস আছে ছুটিতে। এর মধ্যে সবকিছু ঠিকঠাক করতে চাইছিলাম। ইশতিয়াক সম্মতি জানাবে ঠিক এমন সময় আরিশের পাশে বসা নুহাস তার দৃষ্টিফোনের দিকে নিবন্ধ রেখেই বেশ খানিকটা চওড়া কণ্ঠে বলে উঠল, এই বিয়েটা হচ্ছে না আব্বু। নুসাইর ভ্রু কুঁচকে তাকালেন তার ছোট ছেলে তাসফিন নুহাসের দিকে। বন্ধুমহলে যে তাসফিন নামে বেশি পরিচিত আর বাকি জায়গায় নুহাস। হাতে পরা রয়্যাল ব্লু ডায়ালের সিলভার রঙের চেইনের ঘড়িটা খানিকটা নাড়াচাড়া করতে করতে নিজেকে গুছিয়ে নিল তাসফিন। অতঃপর বেশ বিরস কণ্ঠে বলল, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে আব্বু? যে মেয়েকে আমি ছুঁয়েছি তাকেই তুমি আমার ভাইয়ের বউ বানাবে, ইজ নট ইট ইনডিসেন্ট? নুসাইরের মুখ তেতে হয়ে উঠল রাগে। কণ্ঠে সেই রাগের আভাস ফুটে উঠল স্পষ্ট। বেশ রূঢ় কণ্ঠে বললেন, এই শিক্ষা দিয়েছি তোমাকে? তোমার বোনের বয়সী একটা মেয়েকে নিয়ে এমন অশালীন কথা বলার সাহস পাও কিভাবে তুমি? আর এখানে অশোভনীয় কোনো ব্যাপার তো আমি দেখছি না। তোমার ছেলেমানুষিতে করা ভুলের মাসুল হিসেবে এতগুলো বছর এই সম্পর্ক হেলায় পড়েছিল, আজও সেই চেষ্টা করলে আমি কিন্তু ছাড় দেব না তোমাকে। তাসফিন খানিকটা নিভল বাবার রোষের মুখে পড়ে। তবে ক্ষান্ত রইল না। কণ্ঠের তীব্রতা খানিকটা কম করে বলল, তোমার কথায় অনেকগুলো ভুল আছে আব্বু, লেট মি এক্সপ্লেইন। প্রথমত, রক্তের সম্পর্কবিহীন নাবালিকা প্রতিটা মেয়েই আমার বউ হওয়ার বয়সী। সো, তুমি বোন চেঞ্জ করে বউ হওয়ার বয়সী বলতেই পারো। আর দ্বিতীয়ত, ছেলেমানুষি মানুষ ছেলেবেলায় করে, 15 বছরের যুবক যেটা করে সেটাকে বলে মোহ, ভালো লাগা, আবেগের টান। কিছু পছন্দ হলে সেটা না পাওয়া অবধি মাথায় ঘুরতেই থাকে, আর পেয়ে গেলে হ্যাঙ্গো আউটের মতো বেরিয়ে যায় মাথা থেকে। এন্ড আই হ্যাভ নো রিগ্রেট অ্যাবাউট দ্যাট। নুসাইর রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উঠে গেলেন সেখান থেকে। অপমানে থমথমে মুখ নিয়ে উঠে গেলেন ইশতিয়াকও। চোখে জল অথচ কি ভীষণ রকমের ঘৃণা নিয়ে তাকিয়ে রইলেন মারুফা তাসফিনের দিকে। আরিশ হতভম্ব হয়ে ছুটল বাবার পিছনে। ফেরদৌস স্বামীর যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে পরক্ষণেই রাগী চোখ ফেরালেন তাসফিনের দিকে। তাসফিন নির্লিপ্ততা ভঙ্গিতে বেরিয়ে গেল সেখান থেকে। শেষবেলায় মাথা নিচু করে মারুফার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ফেরদৌসও। দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল ইনা। সবাই চলে যেতেই ঘরে ঢুকে পড়ল সে। বুকের উপর কেমন যেন এক বোঝা চেপে বসল তার। মাথা থেকে ওড়নাটা খুলে গুটি গুটি পায়ে গিয়ে গিয়ে গেল আয়নার কাছে। নরম আর্দ্র চোখে তাকিয়ে রইল আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। অতঃপর বিড়বিড় করে বলল, কলঙ্ক। আমার গায়ে অনিচ্ছুক কলঙ্ক লেপে দিয়ে কি পেলেন আপনি? দোষ তো কিছুই ছিল না আমার, তবুও যে কলঙ্ক আমাকে উপহার দিয়েছেন সেই অল্প বয়সে, আজ আবার নতুন করে সেই আঘাতে ব্যথা দিলেন কেন? আমার অপরাধটা কোথাও? সেদিনও আমি যেচে আপনার সান্নিধ্যে যাইনি, আজও না। কি চাই আপনার? এত এত আয়োজন, এত উচ্ছ্বাস, এত আনন্দ হেলায় পড়ে রইল সে বাড়ির বসার ঘর আর সেই লাগোয়া ডাইনিং টেবিলে। খাবারগুলো সেভাবে সাজানো রেখেই ঘরে খিল টানলেন মারুফা। আজ কেন যেন মেয়ের মুখোমুখি হতে অস্বস্তি হচ্ছে তার। এই তো কিছুক্ষণ আগেই কতখানি ভরসা নিয়ে তাকে বলেছিল, এর চেয়ে ভালো সংসার সে পাবে না। অথচ সেই সংসার, সেই পরিবারের একজন সদস্যই তাকে তার না করা অপরাধে অপরাধী করে গেল। তাকে নিয়ে মন্তব্য করে গেল কুরুচিকর। মেয়েটা সামলাতে পারবে তো? মেয়ের চোখে অপরাধী হয়ে নিজেকে নিয়ে আরও বেশি হীনমন্যতায় ভুগলেন তিনি গোটা রাত। মেহমানদারি পায়ে ঠেলে বেরিয়ে আসতে হলো নুসাইর হোসেন ও বাকি সবাইকে। সেখান থেকে বেরিয়ে কেউ কারোর সাথে আর একটা কথাও বলেনি। ফাঁকা রাস্তায় শা শা করে শুধু চলতে থাকলো গাড়িটা।
নির্বতায় আচ্ছন্ন গাড়ির ভেতরের পরিবেশে একে অন্যের মুখটুকুও খুব বেশি দেখা যাচ্ছে না। আলোর চেয়ে অন্ধকার বেশি আজ রাস্তায়। মাঝে মাঝে ল্যাম্পপোস্টের গা ঘেঁষে যখন গাড়িটা যাচ্ছে আধার কেটে খানিকটা আলো ঢুকছে ভেতরে, এরপর আবারও আধারে তলিয়ে যাচ্ছে। একটা মন খারাপ, বিষণ্ণ রাতে ঘুম এলো না ইনায়ার। ঘণ্টাখানেক ধরে ছটফট করতে করতে এপাশ ওপাশ করল সে। অতঃপর উঠে আধশোয়া হয়ে বসে ফোনটা হাতে নিল। মেসেঞ্জারে ঢুকতেই চ্যাটলিস্টের একদম প্রথম আইডিতে নজর গেল তার। কয়েক ঘন্টা আগেই যেটা আনব্লক করেছিল সে। আইডির পাশের সবুজ বাতিটা জ্বলছে এখনো। অর্থাৎ অনলাইনেই আছে লোকটা। মেসেজ দেবে কিনা ভাবতে ভাবতেই সাথে সাথে মেসেজ ঢুকলো সেই আইডি থেকে। সন্ধ্যা থেকে যেভাবে অপেক্ষা করালেন, মনে হয় বিয়ের জন্যও মানুষ এত অপেক্ষা করায় না। ইনা হাসল খানিকটা। সাথে সাথেই টাইপ করল, এমন অপেক্ষার সাথে বেশ পরিচিত মনে হয় আপনি। সে সৌভাগ্য আর হলো কই? বিয়ে না করেই কেউ একজন বাচ্চার দায়িত্ব দিয়ে দিল। ভাবছি বিয়ে করলে আর কি কি দায়িত্ব দেয় কে জানে। ইনায়ার ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। সে কি উত্তর দেবে ভেবে পেল না। মনে মনে কথা গুছিয়ে নিতে গিয়ে আবারও ওপাশ থেকে এলো আর একটা মেসেজ। বিয়ের পর একেবারে বাচ্চার স্কুলিং এর দায়িত্ব দিয়ে দিলেও খুব একটা অবাক হব না যদিও। ইনা দাঁত বের করে একটা হাসির ইমোজি দিল শুধু। ওপাশ থেকে সাথে সাথে আবারও মেসেজ এলো। মন খারাপ? ইনায়ার এতক্ষণের সংযম ভেঙে গেল নিমেষেই। চোখ উপচে গড়িয়ে পড়ল অশ্রুকণা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি দূর থেকেও না দেখে, না চিনে, বুঝে গেলেন, অথচ কেউ একজন ভীষণ যত্ন করে সামনে থেকে কলঙ্ক লেপে দিল আমার সারা অঙ্গে। বাড়িতে ফিরে তাসফিন সবার আগে চেক করেছে নিজের ফোন। আশানুরূপ কিছু না পেয়ে ফ্রেশ হয়ে এসে বসে নিজের ঘরের ঝুলন্ত ব্যালকনিতে। পুরো বাড়ির এই জায়গাটা তার সবচেয়ে প্রিয়। এই অংশটা নিজেই বানিয়েছে সে। অনেকটা অর্ধচন্দ্র শেপের এই ব্যালকনিতে সামনের দিকে রয়েছে হাঁটু সমান ডিজাইনার রেলিং। আর রেলিংয়ের গা ঘেঁষে বেশ নামি দামি বেশ কিছু ফুলের গাছ। এর মধ্যে অনেকগুলো তো এই দেশে পাওয়াও যায় না। বিদেশে বিভিন্ন কনসার্টে গিয়ে সেখানকার লোকাল মার্কেট থেকে কিনে এসেছে সে। মাথার উপর খোলা ছাদ, শিরশিরে শীতল বাতাস আর শান্ত নিরিবিলি পরিবেশ সকল অবসাদ ভোলার জন্য যথার্থ। কিচেন থেকে এক কাপ কফি নিয়ে এসে ব্যালকনিতে পাতা আরামদায়ক বেঞ্চে বসল সে। অতঃপর কফিতে চুমুক দিতে দিতে ফিরে গেল অতীতে। দিনটা ছিল গরমে টাকটাকে রোদের। মাথার উপর তেজস্বী সূর্যের উত্তাপে সবাই যখন অতিষ্ঠ, খবর আসে ইশতিয়াকের প্রমোশন হয়েছে। অফিসের ঠেলা টানতে টানতে এখন তিনি ম্যানেজারের পোস্টিংয়ের জন্য নিয়োজিত হয়েছেন। এমন এক খুশির খবরে পরিবার বলতে মারুফার বাপের বাড়ির লোকজন আর নুসাইরের পরিবার। প্রেমের বিয়ে হওয়ায় অনেক বছর যাবৎ মারুফার বাপের বাড়ির সাথে যোগাযোগ ছিল না তেমন। এছাড়া এত শর্ট নোটিশে এত দূরের জার্নিতে কারোরই আসা সম্ভব না এখানে। অগত্যা এই খুশি ভাগ করে নিতে ডাক পড়ে নুসাইর ও তার পরিবারের। অল্প বেতনের চাকরি নিয়ে যে মানুষটার হাত ধরে বাড়ি ছেড়েছিল সে, সেই মানুষটার সাফল্য উল্লাসে ভাগ করে নেওয়ার মতোই। মারুফার হাতের রান্না মিস করা মানেই যেন কোটি টাকার জিনিস মিস করে ফেলা নুসাইরের কাছে। তাই তো দুই ছেলে ও স্ত্রী নিয়ে সপরিবারে এসে হাজির। আরিশ তখন সবেমাত্র এইচএসসি শেষ করে অবসর সময় কাটাচ্ছিল আর তাসফিনের সামনেই মাধ্যমিক এসএসসি। বরাবরের মতোই শান্ত শিষ্ট স্বভাবের আরিশ বাড়ির একপাশে গিয়ে চুপটি করে বসেছিল নিজের মতো। আর তাসফিন বিচ্ছিন্নভাবে এদিক সেদিকে ঘুরঘুর করছিল। ঘুরতে ঘুরতেই আচমকা তার চোখ পড়ে ইনায়ার ঘরের দিকে। ছোটখাটো একটা মেয়ে বেবি পিঙ্ক রঙের ফোলা ফোলা ফ্রক পরে তার সাথে আবার একটা নেটের সরু ওড়না নিয়ে গলায় দিচ্ছে। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে রেড কালারের একটা লিপস্টিক নিয়ে আলুথালুভাবে ঠোঁটে লাগাচ্ছে। ইনা তখন সবেমাত্র ক্লাস 5-এ উঠেছে। ছোট ছোট হাত, গোলগাল নরম শরীর। তাসফিনের কেন যেন পছন্দ হলো না এটুকু মেয়ের এভাবে লিপস্টিক দিয়ে সাজগোজ। ঘরের মধ্যে ঢুকে বড় বড় একটা ভাবসাব নিয়ে বেশ গভীর গলায় বলল, লিপস্টিক দিস না, বাজে লাগছে। ইনা ভ্রুকুচকে পিছু ফিরে তাকালো তাসফিনের দিকে। অতঃপর দাঁত বের করে নাকচ করা কণ্ঠে বলল, লিপস্টিক আমার অনেক ফেভারিট, এটা তো আমি দেবই। বয়সের কারণে কিনা কে জানে, ইনায়ার অবাধ্যতা ঠিক সহ্য হলো না তার। তার দিকে খানিকটা এগিয়ে আরো খানিকটা গম্ভীর স্বরে তাসফিন বলল, আমি বারণ করেছি তোকে একবার, দ্বিতীয়বার আর বারণ করব না। ইনা আমলে নিল না তার কথা। বরং ঠোঁট বাকিয়ে একটা ভেঙচি কেটে ওড়নাটা ভালো করে গলার দুই পাশে ফেলে আয়নার দিকে খানিকটা ঝুঁকে পড়ল। এরপর ঠোঁট দুইটা চোখা করে হাতে ধরা লাল টকটকে রঙের লিপস্টিকটা আর্মসে লাগাতে শুরু করল।
উপরের ঠোঁটে লাগানো শেষ হতেই দুই ঠোঁট একসাথে ভালো করে দলাই মলাই করে সেটাকে মেখে নিতে থাকলো দুই ঠোঁটে। পুরো সময়টা ইনায়ার দিকে একধ্যানে তাকিয়ে রইল তাসফিন। আর ক্রমেই সে অনুভব করল ওই ঠোঁট দুটো তার ভীষণ রকম ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা নয়, কেমন যেন আকর্ষণ কাজ করছে তার ওই ঠোঁটের উপর। অথচ এটুকু একটা মেয়ের ঠোঁটের মাঝে এমন মধুর কিছু তো নেই, যেজন্য এসব অনুভূতি কাজ করবে। নিজেকে অন্যমনস্ক করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। কিন্তু কিছুতেই নিজেকে স্থির করতে পারল না। হরমোনের অস্বাভাবিক আন্দোলনের প্রভাবে অস্থিরতায় কিছুক্ষণ ঘরের বাইরে পায়চারি করতে করতে আচমকাই সে ঢুকে পড়ল ছোট ইনায়ার ঘরে। অতঃপর কোনো প্রকার ভূমিকা ছাড়াই তার দুই বাহু ধরে কাছে টেনে ঠোঁটে আলতো করে চুমু খেল। পরপরই বেশ গাঢ়ভাবে ঠোঁটে আলিঙ্গন করে শেষবেলায় ছোট করে কামড় বসিয়েছিল সেই মোলায়েম ঠোঁটে। সেদিন ইনা চিৎকার দিয়ে কাঁদেনি, ঠোঁট দুটো দুই হাতে চেপে ধরে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তাসফিনের দিকে। ছোট মস্তিষ্ক কি বুঝল কে জানে? কান্না ভেজা গলায় বলে উঠেছিল, আমি হেইট করি, সব সময় হেইট করব তোমাকে। আর কখনো ভাইয়া বলে ডাকবো না। তুমি একটা রাক্ষস। দপ করে চোখ দুটো খুলে ফেলল তাসফিন। অতীতের পাতায় কি বড্ড ভুল করে ফেলেছে সে। সেই ভুলের আঁচড় যেন আজও মেয়েটার চোখে মুখে স্পষ্ট। অথচ আজও কোনোভাবেই এটাকে তার ভুল মনে হয় না। সেদিনও সে ছিল নির্লিপ্ততা, আর আজও পছন্দের জিনিসের অপ্রাপ্তি মানুষের মস্তিষ্কে দাগ কাটে। এই সূক্ষ্ম বেদনায় মন, মস্তিষ্ক হয়ে পড়ে অসাড়। মাথার মধ্যে মৌমাছির মতো ভনভন করে ঘুরতে থাকে অযাচিত চিন্তাধারা। ফলস্বরূপ ওই এক পছন্দের জিনিসের অপ্রাপ্তি ব্যাঘাত ঘটায় মানুষের গোটা জীবনে। তাসফিন বরাবরই নিজেকে স্বচ্ছ রাখতে পছন্দ করে। আর নিজের কাছে সেই স্বচ্ছতা সবার আগে। পড়তে বসে তার সবচেয়ে প্রিয় গানের লিরিক্স অবধি মাথায় আসতে দিত না সে। যদি ভুলক্রমে এসেও যেত, বই বন্ধ করে আগে সেই লিরিক্স গেয়ে যেত অবিরত। যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসে তার বিরক্তি চলে আসে, ততক্ষণ গাইত। এরপর শান্ত মস্তিষ্ক নিয়ে আবার পড়তে বসত। কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই ওই ছোট ইনা সেদিন সবাইকে বুঝিয়ে দিয়েছিল এই বীভৎস কাজটা তাসফিনের। আর এরপর থেকেই দুই পরিবারের মাঝে সূক্ষ্ম এক দূরত্ব বাসা বাঁধে, আর তাসফিনকে পাঠিয়ে দেওয়া হয় বোর্ডিং স্কুলে। অতীতের ভাবনায় ছাই ঢেলে তাসফিন মেসেঞ্জারে ঢোকে। ইনায়াকে অনলাইনে দেখে শুরু হয় তাদের কথাবার্তা। ইনা একে একে শুনিয়ে গেল তাসফিনকে তার দুঃখের কথা। শুধু ছোটবেলায় ঘটনাটা আড়াল করল তার থেকে। সবটা শুনে তাসফিন লিখল, প্রতিটা ঘটনার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনার সাথে যখনই কিছু হবে, বা কেউ কিছু বলবে, আপনি নিজেকে নিজে কিছু প্রশ্ন করবেন। কে, কেন, কিভাবে, কখন? যদি দেখেন প্রতিটা প্রশ্নের উত্তর আপনার জানা, তবে সেই ঘটনা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। সেটাকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। কিন্তু আপনি যদি এসবের উত্তর না পান, তবে ভেবে নেবেন ঘটনাটা আমাদের সামনে যেমনভাবে দেখানো হচ্ছে হয়তো এমন না। এটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে সময় নিন। কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল, এরপর ভাবল ইনা। কিন্তু ছোট থেকে তার প্রতি করা দুর্ব্যবহারের কোনো কারণ বের করতে পারল না সে। অবশেষে ধরেই নিল লোকটা নিতান্তই একজন দুশ্চরিত্রা, শিশুদের প্রতিও যার উত্তেজনা সামাল দেওয়া দায়। কথাটা মনে মনে ভাবতেই গা গুলিয়ে উঠল তার। আরও ভয়ঙ্কর রকম অনুভূতি হলো যখন ভাবল এই বিয়েটা হলে একই ছাদের তলায় থাকতে হতো তাদের। যে মানুষটা ভরা বাড়িতে তার রুমে ঢুকে এমন অনৈতিক কাজকর্ম করে ফেলতে পারে, ফাঁকা বাড়িতে পূর্ণবয়স্ক নারীদেহের প্রতি তার লালসা আরও কতখানি হতে পারে। তার সেই আগ্রাসী রূপ কল্পনা করতেই শরীর হিম হয়ে এলো, অস্বস্তি হতে লাগলো তার। মনে মনে ঠিক করল, ওই লোক তো দূর, ওই বাড়ির কোনো মানুষের ছায়াও ডিঙ্গাবে না সে আর। স্বামী, সন্তান রেখে আপনি যে নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন, এজন্য কি শাস্তি প্রাপ্য নয় আপনার? মেসেজটা দেখে ঠোঁটে লাজুক হাসি ফুটে ওঠে ইনায়ার। সে দ্রুত রিপ্লাই করে, আগে আপনি নিজের শাস্তি নিয়ে ভাবুন, ডায়পারওয়ালা। নিজের এত কুৎসিত একখানা নাম শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তাসফিন। ছোট করে একটা মাথা ঘোরার ইমোজি মাথায়। ইনা নিজেও হেসে ফেলে তাকে এই নামে ডেকে। তবে বেশ মজা পায় সে লোকটাকে এই নামে ডাকতে পেরে। আমার অপরাধটা কি যদি বলতেন? আমি ভেবে আমার বান্ধবীর ফোনে যে মেসেজটা পাঠিয়েছেন, সেটা ওর আম্মু দেখেছে। এরপর উড়াধুরা মার খেয়েছে ওর আম্মুর হাতে। তাসফিন শব্দ করে হাসতে থাকে ইনায়ার মেসেজ দেখে। এতটাই হাসি পায় তার যে মেসেজের বিপরীতে কিছু লিখতে ভুলে যায়। যখন খেয়াল হয়, তখন সাথে সাথে সরি লিখে পাঠায়। কিন্তু মেসেজে সিন হলেও রিপ্লাই আর আসে না। কৌতূহলে আরও কয়েকটা মেসেজ পাঠায় সে।
এভাবে একের পর এক মেসেজ সিন হচ্ছে, অথচ কোনো রিপ্লাই নেই। সকাল সকাল ইনায়াকে আগের মতো স্বাভাবিকভাবে সব কাজ করতে দেখে খানিকটা স্বস্তি পান মারুফা। তবুও অপরাধবোধটা পুরোপুরি মিলিয়ে যায় না তার মন থেকে। সোফায় বসে স্কুলের সাদা শু পরছিল ইনা, ইশতিয়াক তার পাশে বসতে বসতে বলেন, বুড়ো হয়ে গেলে মানুষের কদর এভাবেই কমে যায় বুঝলে, এই বাড়িতে কেউ আমার পছন্দের খাবার রান্না করে না আর। গত সপ্তাহেই না ভুনা খিচুড়ি রান্না করলে। মারুফাকে সাক্ষী রেখে ইনায়ার বলা কথাটা শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন মারুফা। হাতে তার এখনো পরোটা ভাজতে থাকা গরম খুন্তিটা। আলু পরোটা ইনায়ার বেশ পছন্দের, তাই সকাল সকাল সেটাই বানানোর কাজে লেগে পড়েছিলেন তিনি। ইশতিয়াকের কথার প্রতিবাদ করতে গ্যাস নিভিয়ে বসার ঘরে এসে তার সামনে দাঁড়িয়ে বলেন, রবিবার কি রান্না করেছিলাম? ভুনা খিচুড়ি আর ঝাল ঝাল মাংস কষা। সোমবার চিকেন রেজালা। মঙ্গলবার চিংড়ি ভর্তা। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ডিমের ভর্তা, ছোট মাছের ঝাল, চিকেন ভর্তা, পটল দোরমা। এগুলো সব কার পছন্দের ছিল? ইশতিয়াক আমতা আমতা করে বলেন, সে না হয় একটু রান্না করে খাওয়াও আমাকে, তাই বলে এভাবে খোঁটা দেবে? এভাবে গরম খুন্তি নিয়ে ছুটে আসবে আমাকে মারতে? নেহাত পুরুষ নির্যাতনের কোনো আইন নেই দেশে, না হয় আমিও থানা পুলিশ করতে পারতাম। কিন্তু তাও করতাম না আমি, সেই তো তোমার মামলার খরচও আমাকেই দিতে হতো। মারুফা চোখ ছোট ছোট করে বলে, আমাকে টাকার খোঁটা দিচ্ছ তুমি? আমি রোজগার করি না বলে এভাবে বলতে পারলে তুমি? এই সংসারে জন মজুরের মতো খাটি আমি। কার কোনটা পছন্দ, কে কোনটা ভালোবাসে, কার কখন কোনটা লাগবে সবকিছু একা হাতে সামলাই। ঘরের দিকে নজর দিতে হয়েছে কখনো তোমাকে? এসবের পরও আমাকে টাকা নিয়ে খোটা দাও তুমি? করব না আমি তোমার সংসার। থাকো তুমি তোমার সংসার নিয়ে। আমি গেলাম আমার বাপের বাড়ি। মারুফাকে দারুণভাবে চেতে যেতে দেখে বেকায়দায় পড়ে গেলেন ইশতিয়াক। শুকনো ঢোক গিলে একবার গলা ভেজানো তো একবার জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেন। তার এমন অবস্থা দেখে টিফিনটা ব্যাগে ঢুকিয়ে নেয় না। এরপর ব্যাগটা কাঁধে নিতে নিতে ইশতিয়াকের কানের কাছে ফিসফিস করে বলে, আমি এলাম, তুমি এদিকটা সামলাও। মেয়ের দাঁত বের করা হাসি দেখে ইশতিয়াক বেশ বুঝলেন আজ তার কপালে শুধু দুঃখ নয়, দুঃখের ঝাড় আছে। ফোনটা উঠিয়ে তাই কাকে যেন কল দিলেন। দরজা থেকে বের হতে হতে ইনা শুনতে পেল ইশতিয়াকের কথা, আমার কিডনিতে, থুককু বুকে প্রচুর ব্যথা স্যার। অফিসে যেতে যেতে রাস্তায় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা ঢের। আজ তাহলে ছুটি নিই? ক্যান্টিনে গোলটেবিল বসেছে। সবার মধ্যমণি হয়ে বসে আছে সাবা। কারণ তার গালে 5 আঙুলের চরের দাগ স্পষ্ট। এই দাগ ঢাকতেই মুখে স্কার্ফ পেঁচিয়ে এসেছিল সে। অথচ এই ছাগলের দল তাকে রেহাই দিলে তো? রাইফা আর আমান মিলে টান দিয়ে স্কার্ফ খুলে ফেলতেই প্রথমে কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে পড়ে সকলে। অতঃপর সাথে সাথে হেসে কুটি কুটি হয়ে একে অন্যের গায়ে ঢলে পড়ে। ইলমা বসেছিল আমানের ঠিক ডান পাশের চেয়ারে। আমান হাসতে হাসতে ইলমার কাঁধে ডান হাত রাখতেই ইলমা খানিকটা বেঁকে গিয়ে চোখ মুখ বাঁকিয়ে বলে ওঠে, ইউ, টিফিন খেয়ে হাত ধুসনি তুই? এটো হাত দূরে সরা। আইছে আমার ন্যাকা ষষ্ঠী। কেউ টিস্যু দে তো এদিকে। ইলমা একটু অন্যমনস্ক হতেই আমান ঝট করে হাতটা ইলমার শার্টের পিছনে মুছে ভো দৌড়। ইলমা ভ্যাবাচ্যাকা খেয়ে সাবার আনা রুটি তরকারির তরকারিতে একটা থাবলা বসিয়ে সেও দৌড় দেয় আমানের পিছনে। এদিকে ইলমার বেককল মার্কা কাজকর্ম দেখে হতবাক বাকিরা। কারণ ইনায়ার আনা আলু পরোটার বেশিরভাগটাই সাবার করেছে আমান, আর ইলমার আনা হেলদি ফ্রুট স্যালাড বাকিরা কেউ খায় না। তাই তার টিফিন একাই খেয়ে ফেলেছে সে। বাকি রইল সাবা আর রাইফা। রাইফা আজ টিফিন আনেনি, তাই সাবার টিফিনটাই ওরা তিনজনে ভাগ করে খেত। কিন্তু ইলমার বেককল মার্কা কাজের জন্য সাবার টিফিনটুকুও খাওয়ার উপযোগী থাকলো না আর। আমানের টিফিন বক্স থেকে ব্রেড আর পিনাট বাটার বের করে খাচ্ছে সাবা আর রাইসা। পিনাট বাটারে ইনায়ার অ্যালার্জি, তাই চাইলেও খেতে পারল না সে। ফলস্বরূপ টিফিনে কয়েক টুকরো আলু পরোটা ছাড়া আর কিছুই খাওয়া হলো না ইনায়ার। টিফিন শেষের ঘণ্টা পড়তেই কোথা থেকে যেন উড়ে আসে আমান। পুরো পিঠ জুড়ে তার তরকারির হলুদ ঝোলের ছাপ। ইলমার উপর বেজায় রেগেছে সে। রাগে গোজগোজ করতে করতে বলল, শালার ন্যাকাপিসি আমাদের, এই এটাকে আমাদের দলে কে ঢুলিয়েছিস বলতো? শালার নতুন শার্টটা পুরো বেকার করে দিল। মজা করে ওর পিঠে হাত মুছলাম আমি, কিছুই তো ছিল না হাতে। আর শালার মেয়ে আমার শার্টের কি হাল বানালো। ধ্যাত। প্রতিটা কথায় কথায় শালা শব্দটা ব্যবহার করা যেন আমানের জন্মগত স্বভাব। একটা কথা বলতে গেলে কয়েকবার শালা বলবে সে।
তার এই অভ্যাসের সাথে পরিচিত সকলে, তাই এসব মাইন্ড করল না। তবে মাথা নিচু করে মিটিমিটি হাসছে সকলে। তখনই সেখানে উপস্থিত হলো ইলমা। গাল ভর্তি হাসি তার, যেন বিশ্বজ করে এসেছে সে। তাকে দেখে আমার নিজের জুতোর ফিতে খুলে গিট মেরে একটা মালার মতো করে ইলমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আসুন ম্যাডাম, এমন সাহসী কাজ করার জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটা জুতোর ফিতার মালা। যদি এর সাথে কয়েকটা জুতো রিজার্ভ করেন আপনি, কিন্তু জুতো স্বল্পতার জন্য তা দেওয়া হয়ে উঠল না আপনাকে। একান্ত দুঃখিত ম্যাম। কথায় কথায় ঝগড়া লেগে গেল দুজনের। সুযোগ বুঝে বাকিরা ছুটল ক্লাসের দিকে। কারণ এদের ঝগড়া শুরু হলে শেষ হওয়ার নাম নেয় না। আর দুজনের মাঝে কাবাব মে হাড্ডি হতে হয় তাদের। ক্লাস চলছে তার গতিতে। সাবা আচমকা ইনায়াকে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর? এত মনমরা কেন আজ? ইনা জবাব দিল না, শুধু মাথা নাড়িয়ে বোঝালো কিছু হয়নি তার। সাবাও আর জোর করল না। কারণ কিছু কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না, কিছু দুঃখ এতটাই গোপন হয় যে সেই কান্না লুকানোর নানান পন্থা খুঁজতে হয় মানুষকে। স্কুল শেষে আনমনা হয়ে ফুটপাত ধরে হাঁটছে ইনা। স্কুল থেকে খানিকটা দূরেই সাবার বাড়ি, তাই ফেরার সময় এটুকু রাস্তা ইনায়ার সাথেই আসে সে। এরপর খানিকটা হেঁটে ইনা অটো ধরে। তবে আজ তাদের সাথে ইলমাও আছে। বেশ সচ্ছল পরিবারের মেয়ে হওয়ায় ড্রাইভার গাড়ি নিয়ে আসেন রোজ তাকে পিক করতে। কিন্তু আজ কোনো কারণে আসতে পারবেন না তিনি, তাই ইনায়ার সাথে ফিরছে সেও। তাদের একদম গা ঘেঁষে এসে থামল একটা কালো রঙের মার্সিডিজ। ইনা চমকে পাশ ফিরে তাকালো। অন্যমনস্ক হয়ে হাঁটছিল বলে আচমকা গাড়িটা একদম গা ঘেঁষে থামায় বেশ ভয় পেয়েছে সে। সাথে রাগও হলো প্রচুর। কাল থেকে কেন যেন কথায় কথায় রেগে যাচ্ছে সে প্রচুর। কাঁচ ওঠানো গাড়িটার কাছে নক করল ইনা। একবার, দুইবার, তিনবার নক করার পর ড্রাইভিং সিটের কাঁচ নেমে গেল। সেখানে বসে থাকা মধ্যবয়স্ক এক লোক অত্যন্ত বিনয়ের সাথে বলল, স্যার আপনাকে ভেতরে এসে বসতে বলছেন। সাথে সাথেই ব্যাক সিটের ডোর খুলে গেল কিঞ্চিৎ শব্দ করে। ইনা ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। অতঃপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, রাস্তায় গাড়ি চালানো শেখেননি? এভাবে মানুষের গা ঘেঁষে কেউ গাড়ি চালায়? সরি ম্যাম। আসলে স্যার আচমকা গাড়িটা থামাতে বললেন, তাই। তাই বলে কি মানুষের গায়ের উপর থেকে গাড়ি তুলে দেবেন? কারোর কোনো ক্ষতি হয়েছে কি? সবাইকেই তো সুস্থ সবলভাবে দাঁড়িয়ে থাকতে দেখছি আমি। ভরাট পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো ইনা। সাথে সাথেই বিস্ময় তবদা খেয়ে গেল। ধূসর রঙের ওভারসাইজ টি শার্টের সাথে হালকা বাদামি রঙের ক্যাজুয়াল ঢিলেঢালা প্যান্ট পরে গাড়ির দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে তাসফিন। তাকে দেখামাত্রই 2 কদম পিছিয়ে গেল ইনা। বন্ধুদের দিকে তাকিয়ে বলল, চল এখান থেকে। আমি কি যেতে বলেছি তোমাকে? গম্ভীর পুরুষালী কণ্ঠের বিপরীতে ক্রূর চোখে তার দিকে তাকালো ইনা। অতঃপর পা বাড়ালো সামনের দিকে। ঠিক তখনই তাসফিন গম্ভীর পুরুষালী খোলস উন্মোচন করে কণ্ঠে সুর টেনে বলে, হেই ইউ, লিসন টু মি। ইনা ভ্রুকুটি করে পিছন ফিরে তাকালো। অতঃপর অস্বস্তিতে একবার আর চোখে তাকালো আশেপাশে। কারণ তাসফিনের কণ্ঠটা বেশ জোরালো ছিল। পথচারী কয়েকজন একপলক ফিরেও চাইল এদিকে, এরপর চলে গেল নিজ গন্তব্যে। সাথে সাথেই তাসফিন আবারও গেয়ে উঠল, ইউ আর নট মাই লাভ। জানো তুমি কি হচ্ছে এগুলো? গান। তাসফিনের সোজাসাপটা উত্তর। ইলমা বেশ অনেকক্ষণ ধরেই চেনার চেষ্টা করছিল লোকটাকে। গানের কণ্ঠ শুনে সাথে সাথেই উচ্চস্বরে বলে ওঠে, আপনি রকস্টার তাসফিন না? তাসফিন ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল। সাথে সাথেই উল্লাসে লাফাতে লাফাতে ইলমা গদ গদ কণ্ঠে বলে উঠল, ও মাই গুডনেস। আপনাকে এভাবে সরাসরি দেখতে পাবো, ভাবিনি কখনো। আপনার কনসার্টের টিকিটের অনেক দাম শুনেছি, আর পাওয়াও যায় না তেমন একটা। আগে ভাগেই সব বুকিং হয়ে যায়। তাসফিন প্রত্যুত্তর করল না। কথার বিপরীতে স্বভাবসুলভ হাসল শুধু। সাথে সাথেই ইলমা আবারও বলে উঠল, আপনি আমাদের ইনুর পরিচিত? ওর ভাইয়া? কথাটা শ্রবণগোচর হতেই মুখটা বিশ্রীভাবে কুঁচকে ফেলল তাসফিন। যেন নিমকোল্লা কেউ ঢেলে দিয়েছে জোর করে তার মুখে। বিরক্তিতে খানিকটা অস্থিরভাবে একপলক তাকালো তার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা ইনায়ার দিকে, যে কটমট চোখে তাকিয়ে আছে ইলমার দিকে। অতঃপর খানিকটা কেশে গলা পরিষ্কার করে বলল, বিবাহযোগ্য মেয়েদেরকে আমি ঠিক বোনের নজরে দেখতে পারি না, সো ভাইয়া ক্যান স্লিপ ইনটু সাইয়া। কেন এসেছেন এখানে? গাড়িতে বসো। আপনার মনে হয় আপনার এই লাখ টাকা দামের গাড়িতে বসার মতো রুচি আমার আছে? নোংরা জিনিস যেখানেই পড়ে থাকুক, সেটাকে ডাস্টবিন বলা হয়। হোক সেটা নোংরা জিনিস কিংবা মন মানসিকতা।
সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকানোর পন্থা আমার বেশ ভালোভাবেই জানা আছে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। শেষের কথাটুকু খানিকটা চিবিয়ে চিবিয়ে বলল তাসফিন। ইনা একইভাবে নিজের তেজ বজায় রেখে দুই হাত বুকের কাছে ভাঁজ করে রেখে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না, যাব না মানে যাব না। জোর জবরদস্তি করলে লোক ডাকব। তাসফিন ঠোঁট এলিয়ে হাসল। অতঃপর ড্রাইভারকে কিছু একটা ইশারা করতেই দরজা খুলে বেরিয়ে গেল সে। তাসফিন সাথে সাথেই ইনায়াকে টান দিয়ে পাজাকোলে তুলে নিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। ইনা কিছু বুঝে ওঠার আগেই তাকে কোল থেকে ছুঁড়ে ফেলল পাশের সিটে। পরপর ঘটনাগুলো এত তাড়াহুড়ো করে ঘটল যে অবাক হওয়ার সুযোগটুকু পর্যন্ত পেল না ইনা। কোমরে বেশ ব্যথা পেয়েছে সে। তবে ভারী ব্যাগ নিয়ে একেবারে মুখ থুবড়ে পড়া উচিত ছিল তার। এমনটা হয়নি দেখে এক হাত কোমরে রেখে চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল তাসফিন তার ব্যাগের একটা হ্যান্ডেল উঁচু করে ধরে আছে, যেন ভোরটা ইনায়ার উপর না পড়ে। তোমরাও উঠে এসো। কথাটুকু বলতে দেরি, ইলমা চট করে গেট খুলে পিছনের সিটে বসে পড়ল। সাবা খানিকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ল। তবে এই অবস্থায় ইনায়াকে এই লোকের সাথে একা ছাড়া কোনো বুদ্ধিমানের কাজ না। ইলমার মতো গাধীকে দিয়ে কোনো বিশ্বাস নেই তার। তাই সকল দ্বিধাদ্বন্দ্ব দূরে সরিয়ে নিজেও উঠে পড়ল গাড়িতে। তুমি কি চাইছো আমি তোমাকে সিটবেল্ট বেঁধে দিই? সেই বাহানায় কাছাকাছি গিয়ে একটু ছুঁয়ে দিই। ইনা চট করে মুখ ঘুরিয়ে তাকালো তাসফিনের দিকে। বিরক্তিতে তেতো মুখে ঝটপট লাগিয়ে নিল সিটবেল্টটা। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। ইনা মুখ ফিরিয়ে তাকিয়ে জানালার বাইরে। বাতাসের দমকা হাওয়া এসে পড়ছে তার চোখে মুখে। ক্লান্ত অবশ্রান্ত শরীরটা ঝিমিয়ে পড়ছে খানিকটা। কেমন যেন ঘুম ঘুম আসছে। খিদেতে পেট মোচড় দিচ্ছে রীতিমতো। সিটে মাথা এলিয়ে চোখ বুজল সে। গাড়ি থামল একটা রেস্টুরেন্টের সামনে। ইনা চোখ খুলে সামনে তাকাতেই বেশ অবাক হলো। এটা তার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট। একবার জন্মদিনে এখানকার বিরিয়ানি টেস্ট করেছিল সে, এরপর থেকে এই রেস্টুরেন্টের ফ্যান হয়ে গেছে এক প্রকার। তাসফিন গাড়ি লক করে ঢুকে পড়ল ভেতরে। ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই। সাথে দুইজন ওয়েটার। গাড়ির পিছনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে পিছনে বসে থাকা ইলমা আর সাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাদের জন্য টেবিল বুক করা আছে। ভেতরে গিয়ে পছন্দমতো কিছু খেয়ে নাও। সাবা আমতা আমতা করে বলে, এসবের দরকার ছিল না ভাইয়া। আমরা খাবো না কিছু। দরকার ছিল বলেই করেছি। ধরে নাও আমার তরফ থেকে ট্রিট এটা। সাবা আবারও কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে দিয়ে ইলমা বলে ওঠে, কেউ ট্রিট দিলে এভাবে ফিরিয়ে দিতে নেই। ভাইয়া কত ভালোবেসে আমাদের জন্য আয়োজন করেছে। ইনা চোখ গরম করে তাকালো ইলমার দিকে। কিন্তু তার রাগকে বুড়ো আঙুল দেখিয়ে সাবাকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল ইলমা। যাওয়ার আগে ইনায়ার দিকে ফিরে সাবা বলল, ইনু যাবে না? কথাটা শেষ করতে পারল না, তার আগেই দেখল দুইজন ওয়েটার মিলে গাড়ির ব্যাকসিটের সামনে আড়াআড়িভাবে সরু একটা টেবিল টেনে খাবার সাজিয়ে রাখছে সেখানে। সাবা আর উত্তরের অপেক্ষা করল না। তার যা বোঝার বুঝে গিয়েছে সে। তাই দুজনকে প্রাইভেসি দিতে চলে গেল ইলমার সাথে ভেতরে। আকাশে সিঁদুরে রঙা মেঘ। মাঝে মাঝে সাদা রঙের মেঘ ভেসে যাচ্ছে সিঁদুরে রঙের মাঝে। দেখে মনে হচ্ছে তারা প্রাণপণে চেষ্টা করছে একে অন্যের সাথে মিশে যেতে, কিন্তু মিশছে আর কই। ইনা বিভোর হয়ে তাকিয়ে দেখছিল মেঘেদের রাজ্যের খেলা। ঠিক তখনই তার দিকের দরজা খুলে গেল। সামনে দাঁড়ানো তাসফিনকে দেখে চোখ ফিরিয়ে নিল সে। অন্যদিকে ফিরে বলল, আমি খাবো না কিছু। জোর করতে বাধ্য করো না। ফল তাহলে ভালো হবে না। ইনা চট করে তাকালো তার দিকে। ভারী অবাক হওয়া কণ্ঠে বলল, এখন কোনটা ভালো হচ্ছে? তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। কথা আছে, ব্যাকসিটে আসো কুইক। অবশ্যই বাধ্য আপনি। এভাবে উঠিয়ে এনে আমাকে যা বলবেন তাই করতে হবে? হঠাৎ করে কি জোর চালানো শুরু করেছেন আমার উপর? তাসফিন এত যুক্তিতর্কে গেল না। সরাসরি বলল, তখনকার মতো জোর করে আমার কোলে চড়তে চাইছো বললেই হয়। কথাটুকু শেষ করে খানিকটা ঝুঁকতেই চট করে সিটবেল্ট খুলে নিচে নেমে পড়ল ইনা। আর চোখে তাসফিনের দিকে তাকিয়ে ঢুকে পড়ল গাড়ির ব্যাকসিটে। দুটো প্লেটে বিরিয়ানি সার্ভ করছে তাসফিন। বিরিয়ানির গন্ধেই খিদে বেড়ে গেল ইনায়ার আরও খানিকটা। তার দিকে প্লেট এগিয়ে দিতেই মিনিমিন সুরে বলল, সাবাকে ডেকে দিন একটু। কোনো সমস্যা? স্পুন দিয়ে বিরিয়ানি খেয়ে মজা নেই। আর হাত দিয়ে খেলে মা ঠিক বুঝে যাবে বাইরে থেকে খেয়ে এসেছি, হাজারো কৈফিয়ত দিতে হবে। তাই সাবা খাইয়ে দেবে আমাকে একটু। তাসফিন একটা প্লেট সরিয়ে রাখল সাইডে। সরে এলো ইনায়ার দিকে খানিকটা। দুজনের মধ্যে দূরত্ব এখন বেশ সীমিত। হাত দিয়ে খাওয়ার অভ্যাস তার নিজের নেই খুব একটা।
তবুও হাত ধুয়ে নিয়ে প্লেটে হাত দিল। ছোট মতো একটা লোকমা তুলে এগিয়ে ধরল ইনায়ার মুখের কাছে। ইনা মুখ পিছিয়ে নিল সাথে সাথে। বলল, খাবো না আমি, আপনার হাতে খাওয়া আর বিষ খাওয়া সমান। তবে বিষ ভেবেই খেয়ে নাও। মরতে দেব না আমি, ট্রাস্ট মি। এত সহজে মরতে পারবে না তুমি। কেন করছেন আপনি এগুলো? নিজের পাপ স্খলন হবে না এতে? পাপ? পাপ করলে তো সেটার মুছে ফেলার প্রয়াস করব। আপনি মানুষ? ন্যূনতম অপরাধবোধ নেই আপনার মধ্যে। দুইবার আমাকে নিয়ে ছিনিমিনি খেলার পরও কোনো অপরাধবোধ নেই আপনার মধ্যে। তোমার ভাষ্যমতে যদি অমানুষ হই, তবে সেটা প্রমাণ করেও দেখানো উচিত। এখনই আমার হাত থেকে খাবারটা তোমার মুখে না গেলে পুরো প্লেটের খাবার যাবে তোমার মুখ আর শরীরে। বিরিয়ানিতে মাখামাখি হয়ে বাড়িতে ফিরতে হবে, ট্রাস্ট মি। ইনা ভয় পেল। এই লোকটাকে দিয়ে কিঞ্চিত পরিমাণ বিশ্বাস নেই তার। দেখা গেল সত্যি এই অকাজ করে বসল। তাই ঝটপট মুখ বাড়িয়ে লোকমাটা পুরে নিল নিজের মুখে। অতঃপর মুখ নাড়াতে নাড়াতে তাকালো জানালার বাইরে। বি পোলাইট, গরুর মতো জাবর কাটছ কেন? ইনা রাগান্বিত চোখে তাকালো তাসফিনের দিকে। ততক্ষণে সে মুখ ফিরিয়ে নিজের মতো খাওয়ায় ব্যস্ত। ইনা মুখ ফিরিয়ে নিল আবারও। একই প্লেট থেকে খাওয়া শেষ করল দুজনে। খাবে না করেও এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেলল ইনা। খাওয়া শেষে তাসফিন ডাক দিল ইনায়াকে। এদিকে ফিরতেই বাম হাতে টিস্যু নিয়ে মুখ ক্লিন করে দিতে গেলে সরে যেতে উদ্যত হল ইনা। সাথে সাথেই হুঁশিয়ারি দেওয়া কণ্ঠে সে বলল, খবরদার, একটু নড়াচড়া করলেই বিরিয়ানি খাওয়া ডান হাতটা সোজা লাগবে তোমার জামায়। এতক্ষণে ইনায়ার খেয়াল হলো তাসফিন তার ডান হাতটা বেশ কৌশলে এগিয়ে দিয়েছে কোমরের দিকে। একটু নড়াচড়া করলেই স্কুলের সাদা ড্রেস নষ্ট হবে। এরপর মায়ের সমস্ত ঝাড়ি শুনতে হবে তাকে। তাই একেবারে পুতুলের মতো কাঠ হয়ে বসে রইল সে সেভাবেই। ইনায়াকে জব্দ করতে পেরে বেশ মজা পেল তাসফিন। ঠোঁট টিপে হাসতে হাসতে বাম হাত এগিয়ে ঠোঁটের আশেপাশে লেগে থাকা তেল পরিষ্কার করল টিস্যু দিয়ে। অতঃপর ঠোঁটের দিকে আঙুল বাড়াতেই করুণ সুরে ইনা বলল, ছেড়ে দিন প্লিজ। কোমরে ব্যথা পেয়েছিলাম তখন। তাসফিন সাথে সাথেই ছেড়ে দিল তাকে। হাঁপ ছেড়ে বাঁচল ইনা। গাড়ি থেকে নেমে গেল তাসফিন। সাথে সাথে দুজন ওয়েটারকে এসে পরিষ্কার করে দিল সবকিছু। তাসফিন ইনায়ার দিকে একটা সিল্ড পানির বোতল এগিয়ে দিয়ে বলল, বোতলটা খুলে পানি ঢালো, হাত ধুতে হবে। ইনা বাধ্য মেয়ের মতো সেটাই করল। হাত ধোয়া শেষ হতেই টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আবারও এসে বসল সে গাড়িতে। দরজা লাগিয়ে চুপচাপ বসে থাকল কিছুক্ষণ। অতঃপর সরাসরি প্রশ্ন করল ইনায়াকে, ব্যথা কি বেশি করছে? ইনা ঠোঁট বাঁকিয়ে হাসল খানিকটা। বলল, মানুষকে ব্যথা দিতে জানা মানুষটা ব্যথার খোঁজ নিচ্ছে, বিষয়টা হাস্যকর না? ব্যথা দিতে জানা মানুষটা যদি কারোর ব্যথার খোঁজ নেয় তবে বুঝে নিতে হয় সে স্পেশাল। স্পেশাল? ওই স্পেশাল চাইল্ড বলে বাচ্চাগুলোর দুর্বলতাকে ফোকাস করে দয়া দেখিয়ে দেওয়া নামের মতো স্পেশাল। তাসফিন ইনায়ার কোমর আগলে ধরে তাকে কাছে টেনে নেয়। ইনায়ার শার্টের কাঁধের কাছে মুখ ডুবিয়ে মুখ মুছতে থাকে। কি করছেন এগুলো? ইনায়ার আঁতকে ওঠা কণ্ঠ শুনে তাসফিন বেশ অবাক হওয়া কণ্ঠে বলে, কই কি করলাম? এইটা কেমন অসভ্যতামি? বিয়ে করবে আমাকে? ইনা চমকে ওঠে। ফিরে তাকাতে চাইলেও ফিরতে দেয় না তাসফিন। আগের মতো মুখ ডুবিয়ে রেখে বলে, ফিরতে হবে না এদিকে। ওভাবেই থাকো, বাকি কথাগুলো না হলে বলতে পারবো না আমি। ইনা সেভাবেই রইল। কোনো প্রত্যুত্তর করল না। তাসফিনও চুপ রইল বেশ খানিকটা সময়। অতঃপর নরম কণ্ঠে বলল, আমি নিজেকে ভালো প্রমাণ করতে যাব না। ব্যাপারটা তাহলে সাধু হতে চাইছি মনে হবে, যেটা একদমই আমি না। আমি খারাপই। যখন যেটার প্রতি দুর্বলতা তৈরি হয় সেটা কাটানোর জন্য যা করা লাগে আমি করি। কারণ দুর্বলতা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আমি ফুটবল নই। সব কিছু পেতে হবে এমনটা না, কিন্তু কোনো কিছুর প্রতি ফুটবল হওয়া যাবে না, এটা আমার থিওরি। ছোট থেকেই নিজের প্রতিটা কদম বেশ সাবধানে রেখেছি। নারী সঙ্গ, ক্লাসলেস ফ্রেন্ড সার্কেল সবকিছু থেকে সরিয়ে রেখেছিলাম। কিন্তু সেদিন কি হলো জানি না, হঠাৎ করে তোমার অবাধ্যতা আমার পছন্দ হয়নি। আরও অপছন্দ হয়েছিল তোমার সৌন্দর্য। তোমার ঠোঁট দুটো যে ভীষণ রকম সুন্দর লাগছিল ওই লাল লিপস্টিকের প্রলেপে, এটাও আমার সহ্য হয়নি। আমার না চাওয়া সত্ত্বেও তুমি সেই কাজটা করেছো দেখে রাগটা বেশি চেপে বসেছিল মাথায়। এরপরও নিজেকে সামলে নিয়ে বেরিয়ে গেলে টের পেলাম তোমার ঠোঁটের প্রতি আমি ফুটবল হয়ে পড়েছি। ঘর থেকে কয়েক পা বের করে কতবার নিজেকে অন্যমনস্ক করার চেষ্টা করেও আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল তোমার ঠোঁট।
আমি দুর্বলতা রাখতে চাইনি নিজের মধ্যে, তাই সেই দুর্বলতা কাটাতে আমার যা করা লেগেছে আমি করেছি। বিশ্বাস করো, এরপর আর একটা বারের জন্যও তোমার বা তোমার ঠোঁটের কথা মনে পড়েনি আমার। তাসফিন থামল খানিকটা। লম্বা একটা শ্বাস টেনে নিল সে নিজের মধ্যে। বাতাসের সাথে ভেসে এলো ইনায়ার শরীরের নিজস্ব একটা গন্ধ। এটা কি শুধুই মেয়েলি শরীরের নিজস্ব গন্ধ, নাকি কোনো পারফিউমের স্মেল গোটা দিন ঘামের সাথে মিলেমিশে এমন অদ্ভুত এক স্মেল তৈরি করেছে সে জানে না। তবে একবার, দুইবার, তিনবার করে কয়েকবার বেহায়ার মতো নিঃশ্বাস টানল সে চোখ বন্ধ করে। এরপর বলে উঠল, তোমাকে আমি এতটাই ভুলে গিয়েছিলাম যে তোমার নামটা অবধি মনে ছিল না আমার। এতগুলো বছর পর সেদিন যখন নতুন করে তোমাকে দেখলাম তখনও আমার খেয়াল হয় না সেসব কথা। কিন্তু যখন তুমি ঘৃণা ভরা চোখে আমার দিকে তাকালে, আবার সব মনে পড়ে গেল। বিশ্বাস করো, কেমন যেন মেররি ফিরে আসার মতো করে একে একে মনে পড়ে গেল তোমাকে, তোমার মুখবয়বকে, তোমার সাথে ঘটা ঘটনাকে। এতদিন যেন মেমোরি লস হয়েছিল আমার। আর আবারও নতুন করে অনুভব করলাম সেই দুর্বলতা, সেই আগের মতো অস্থিরতা, চোখের আড়াল হয়েও চোখে সামনে ভেসে ওঠার মতো সেই নির্মম সত্যের মুখোমুখি পড়লাম আবারও। অথচ আমি এই দুর্বলতা চাই না। আমি আমার সব দুর্বলতা কাটাতে পারি, কিন্তু এটা পারছি না। কোনোভাবেই মস্তিষ্ক থেকে তুমি যাচ্ছ না। আমার এই দুর্বলতা কাটানো দরকার। কথাটা শেষ করে মাথা তুলে চাইল তাসফিন। অপেক্ষা করছে ইনায়ার উত্তরের। ইনা বেশ শান্ত ভঙ্গিতে তার দিকে তাকালো। শীতল কণ্ঠে বলল, আগেরবার দুর্বলতা কাটাতে আমার ঠোঁট লেগেছিল, এবার নিশ্চয়ই পুরো আমিটাকেই লাগবে। তাসফিন মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর জানাতেই সপাটে একটা চড় পড়ল তার ডান গালে। অবাক চোখে ইনায়ার দিকে তাকাতেই রাগে ফুঁসতে ফুঁসতে ইনা বলল, লম্পট একটা। নারী শরীরের প্রতি এত খিদে আপনার? ছি। ভর সন্ধ্যায় পিছঝালা রাস্তায় দাঁড়িয়ে ইনা ভ্রু কুঁচকে তাকিয়ে সামনে দ্রুতবেগে এগিয়ে যাওয়া গাড়িটার দিকে। কপালের সূক্ষ্ম ভাঁজ ধীরে ধীরে গাঢ় হলো তার। রাস্তায় পড়ে থাকা একটা ইটের টুকরোতে জোরে লাথি মারল সে। রাগটা কমল না তবুও। উল্টে টুকরোটা গিয়ে লাগলো একজন বৃদ্ধার গায়ে। ভীষণ ব্যথা পেয়েছে টাইপ একটা ভঙ্গি করে তেড়ে এলেন তিনি ইনায়ার দিকে। কপট রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, এই, এগুলো কি হ্যাঁ? রাস্তায় চলতে জানো না? লোকের গায়ে ইটের টুকরো ছোড়ো কোন আক্কেলে? ইনা খানিকটা বিরক্ত নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে দাদি। সরি। এতে অবশ্য বৃদ্ধার রাগ কমার বদলে বেড়ে গেল। কোমরে হাত দিয়ে ঝগড়াটে ভঙ্গিতে বললেন, দাদি? দাদি কাকে বলো তুমি মেয়ে? তুমি দাদি, তোমার 14 গোষ্ঠী দাদি। আমার চুল পেকে সাদা ধবধবে হয়েছে এখনো? বিয়েই করলাম না এখনো, আর এই বেয়াদব মেয়ে আমাকে দাদি ডাকে। তোমার চেয়ে গুনে গুনে কয়েক বছরের বড় হব, দাদি ডাকো কোন আক্কেলে? ইনা অবাক চোখে একপলক তাকালো ভদ্রমহিলাকে উপর থেকে নিচ অব্দি। এরপর বলল, বুঝতে পারছি, আপনার জন্য দাদু খুঁজতে হবে একটা দাদিয়াম্মা। একখান দাদুর অভাবে আপনার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। 51 বছরকে না হয় উক্ত করে 15 বছর কিভাবে বলেন? খুবই সিরিয়াস বিষয় এটা। আপনার মন মেজাজ ঠিক করার জন্য হলেও একটা দাদু লাগবে। এই মেয়ে, ফাজলামি করো আমার সাথে? আমার গায়ে ঢিল ছুড়লে কেন আগে বলো? একটু ইপটিচিং করার ট্রাই করছিলাম। এই ধরুন আমি যদি ছেলে হতাম, নির্ঘাত আপনার প্রেমে পড়ে যেতাম। আর এরপর আপনাকে কাছে ডাকার জন্য এভাবেই ঢিল ছুড়তাম। আপনি আমার কাছে এসে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করতেন, এই কাজটা কার? কে করেছে এমন অসভ্য কাজটা? আর আমি আপনার সামনে অকপটে বলে ফেলতাম, আমি করেছি ফুলটুসি। তোমার প্রেমে আমি শুধু অসভ্য নই, বর্বরও হতে রাজি, চলো না ডাকি কাজী। বৃদ্ধা ভয়ঙ্কর রকম রেগে গেলেন। নিজের মতো গোজগোজ করতে করতে রাস্তা পার হয়ে চলে গেলেন রাস্তার ওপাশে। পিছু ফিরে একবার ইনায়ার দিকে তাকিয়ে হাঁটা ধরলেন নিজের পথে। ইনায়ার তখন দম ফেটে হাসি আসছে। এক অভদ্র, অসভ্য লোকের উপর রাগটা বেমানুম ভুলে গেল সে। কোনো প্রকার বাক্যব্যয় ছাড়াই লোকটা যে তাকে গাড়ি থেকে এই মাঝরাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে, সে বিষয় ভুলে সে মুখে হাত চেপে হেসে উঠল বৃদ্ধা চোখের আড়াল হতেই। দেখেই মনে হচ্ছিল বেশ জব্দ হয়েছেন তিনি আজ। এসেছিল পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে, অথচ ফিরল রাগে গোজগোজ করতে করতে। কিছুক্ষণের মাঝেই সাবা আর ইলমাকে বেরিয়ে আসতে দেখা গেল। সাথে সাথেই অপমানে থমথমে হয়ে পড়ল তার মুখটা। চট করে মনে পড়ে গেল তার ওই না কুচু, বেয়াদব লোকটার কথা। মনে মনে শখানেক গালি দিয়ে একটা রিকশা ডাকল সে। রাগে দপদপ করছে তাসফিনের কপালের রগ। জোরে বেশ কয়েকটা বাড়ি মারল সে স্টিয়ারিংয়ে। ফলস্বরূপ নিজেই ব্যথা পেয়ে গেল ডান হাতে।
রাগে থমথমে মুখ নিয়ে বিড়বিড় করে বলল, আজব দুনিয়ার গজব, একখানা মেয়ে পছন্দ হয়েছে তোর, তাসফিন। চুল্লুভোর পানিতে ডুবে মরা উচিত। জ্যামে আটকে পড়া গাড়িতে কপালে আঙুল ঠেকিয়ে বসে তাসফিন। ফুল পাওয়ারে এসি চলা সত্ত্বেও কপালে তার বিন্দু বিন্দু ঘাম। নিমগ্ন হয়ে ভাবছে সে কিছুক্ষণ আগের ঘটনা। থাপ্পড় খেয়ে চোখ গরম করে তাকায় তাসফিন ইনায়ার দিকে। ইনা তার থেকে খানিকটা সরে বসেছে ইতিমধ্যে। রাগে অপমানে চোখ দুইটা বন্ধ করে ফেলল তাসফিন সাথে সাথেই। অতঃপর ঝট করে চোখ খুলে এক প্রকার হামলে পড়ল সে ইনায়ার উপর। বাঘ যেমন তার শিকারকে পাজিয়ে ধরে মুখ দিয়ে, তাসফিন তেমনভাবেই সিটে হাঁটু মুড়ে দুই হাতের মাঝে পাকড়াও করল তাকে। এমনভাবে তাকে ঘিরে ধরেছে যেমন করে চন্দ্রগ্রহণের সময় চাঁদ গ্রাস করে ফেলে সূর্যকে। তাসফিন হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে গাড়ির ব্যাকসিটে। ভাঁজ করা তার দুই পায়ের মাঝে জড়োসড়ো হয়ে রাখা ইনায়ার পা। বাঘের মতো তার দুই হাতের থাবা রাখা ইনায়ার দুই পাশে। ভয়ে জড়োসড়ো হয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছে ইনা। বুক তারা দুরুদুরু করছে ভয়। এই বুঝি লোকটা তার উপর হামলে পড়ল। কিন্তু সেসবের কিছুই হলো না। উপরন্তু তাসফিন তার গলার কাছে মুখ নামিয়ে জোরে নিঃশ্বাস ছাড়ল। সাথে সাথেই বলল, আই ডোন্ট লাইক ইউর স্মেল। গেট লস্ট। ইনা বেশ ভয় নিয়ে আমতা আমতা করে বলল, সরুন আপনি, আমি চলে যাচ্ছি। তাসফিনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সেটুকু ধরে রেখে সে বলল, আমি না চাইলে তুমি একটা পাও নাড়াতে পারবে না, মিস মারিয়াম। লিসেন, একদিন তুমি নিজেই পাগলের মতো চাইবে আমাকে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অ্যান্ড দিস ইজ তাসফিন নুহাস প্রমিজ। দিবাস্বপ্ন বড্ড বাজে জিনিস মিস্টার ডট ডট ডট। তাসফিন ভ্রুকুচকে তাকালো ইনায়ার দিকে। জিজ্ঞাসু কণ্ঠে বলল, হোয়াট ইজ দিস ডট ডট ডট? আপনার নাম মুখে উচ্চারণ করতেও আমার ঘৃণা লাগে, তাই এই ডট ডট ডট। গেট আউট। আই সেইড গেট আউট ফ্রম মাই কার। আচমকা তাসফিনের মুখভঙ্গি বদলে কঠোর হয়ে গেল। ইনা সবেমাত্র নিজেকে স্বাভাবিক করতে যাবে তখনই জোরালো কণ্ঠে বলে ওঠে তাসফিন কথাগুলো। চমকে উঠল ইনা। ভয় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বসে রইল চুপচাপ। কিন্তু থেমে রইল না তাসফিন। গাড়ির দরজা খুলে হাত ধরে টেনে বের করে দিল ইনায়াকে। অতঃপর ভীষণরকম ঔদ্ধত্যের সাথে গিয়ে বসল ড্রাইভিং সিটে। অতঃপর সাই সাই শব্দে গাড়ি বেরিয়ে গেল ইনায়ার চোখের সামনে থেকে। ইনা সবার আগে উঠে বসেছে রিকশায়। থমথমে মুখ নিয়ে বাতাসে কথা ছোড়ার মতো করে অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, যার যাওয়ার তাড়াতাড়ি উঠে আয়, না হলে এখানেই থাক। সাবা উঠে পড়ল চট করে। কিন্তু বিপাকে পড়ে গেল ইলমা। রিকশায় দুইজনের বেশি বসা সম্ভব নয়। কাদো কাদো মুখ নিয়ে ইলমা তাকালো ইনায়ার দিকে। ইনা তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে আয়, আমাদের কোলে বসে যাবি। অসম্ভব। আমি ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে যাওয়া রিকশায় কোলের উপর বসবো নাকি আমি? কখনোই নয়। তাহলে এখানেই বসে থাক। কেউ এসে বেবি ফুড আর ন্যাপকিন দিয়ে যাবে তোকে। সাবার কথায় তেতে উঠে ইলমা বলল, তোকে আমি বলেছি আমি বেবি ফুড খাই? তুই যখন এত বড় তাহলে নিজেই কোলে বসো। তুই তো বেবি, এজন্য কোলে বসবি। দুজনের ঝগড়ার মাঝে রিকশাওয়ালা বিরক্ত সুরে বলে ওঠে, আপনেরা যাইবেন নাকি বলেন আপা? একখান ভাড়া নিয়া এত কামড়াকামড়ি করতে পারুম না। যাইলে চলেন নইলে আমারে যাইতে দেন। মেলা ভাড়া পামু রাস্তায়। আজকাল রিকশাওয়ালাদের ডিমান্ড ভিআইপি পার্সনের মতো। ভাড়া নিয়ে কথা বলা যাবে না, বাড়তি জিনিস ওঠানো যাবে না, একটু অপেক্ষা করানো যাবে না, আরও কত কি। ইনা বিরক্ত হয়ে রিকশাওয়ালাকে বলে, চলুন আপনি। রিকশা চলতে শুরু করলে ইলমা থামিয়ে দিয়ে ঝটপট উঠে পড়ে তাতে। তাকে দুই দিক দিয়ে শক্ত করে ধরে নিল ইনা আর সাবা। ইলমা লজ্জায় এদিক সেদিকে দেখছে শুধু। এমন সময় রিকশাওয়ালা নিজে থেকে বলে ওঠে, আমার সিটটা বড় আছে আপা। আমি আগা বইছি, ওই পারে মুখ ফিরা বইতে পারেন আমনে। ইলমা তাই করল। বসার জায়গা অল্প খানিকটা পেলেও ওই কোলে বসে জোকার সেজে যাওয়ার চেয়ে ঢের ভালো। রিকশা চলছে আপন গতিতে। দূরে কোথাও একটা ক্ষীণ আওয়াজে বেজে চলেছে। মন হারিয়ে বেঘোরে। ডুবলো স্বপ্নের সাগরে। কোন সকালেরই ভোরে আসবি তুই? ও মেঘলা দিনের আলো। রামধনুটা চেনালো। বল না আর কত ভালো বাসবি তুই? গালে, চোখে, ঠোঁটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি। গানটা এই প্রথম শুনল ইনা। বেশ লাগলো তার কথাগুলো। কিন্তু এই মাখো মাখো ভালোবাসাবাসির কোনো গল্প তার জীবনে নেই। এতে অবশ্য আফসোস নেই তার। বরং এসব থেকে নিজেই লিমিটেড ডিস্টেন্স বজায় রেখে চলে সে। আচমকা সাবা ইনায়ার দিকে ফিরে প্রশ্ন করল, কাহিনী কি বলতো? কিসের?
অবাক হয়ে জবাব দিল ইনা। এই ছেলের কাহিনী কি? রকস্টার তাসফিন তোর পিছে ঘোরে কেন? এই 1 মিনিট, এইটা কি তোর সেই ডায়পারওয়ালা? মানে কাহিনী এতদূর? আল্লাহ! ফোন থেকে বের হয়ে একেবারে দেখা সাক্ষাৎ, আরও কি করে ফেলেছিস রে তোরা? এত ফাস্ট! আল্লাহ! আমি তো ভাবতেই পারছি না। যে স্পিডে এগোচ্ছিস তোরা, 2 দিন পর সত্যি সত্যি ডায়পার আনতে বলবি তো তাকে। আয় হায়! আমরা খালামণি হয়ে যাব। তোর রেলগাড়ি থামাবি, নাকি এক ধাক্কায় রিকশা থেকে ফেলে দেব? ইনায়ার হুমকিতে থামল সাবা। ফ্যালফ্যাল করে চেয়ে রইল উত্তরের আশায়। ইনা বলল, দুজনের নাম কোইন্সিডেন্টালি সিমিলার খানিকটা। মেসেজের লোকটা তাসফিন রায়েদ আর এই অভদ্র লোকটা তাসফিন নুহাস। সেম বাট ডিফারেন্ট। সাবা অবাক হয়ে বলল। ইনা একে একে বলা শুরু করল সব ঘটনা। সবটা শুনে সাবা অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন তো নয় যে এই তাসফিন তোকে ভালোবাসে বলে সেই দিন বিয়েটা ভেঙে দিয়েছে? সাবার যুক্তি শুনে চোখ ছোট ছোট করে তাকায় ইনা। বলে, আমি ওর ইউজড জিনিস, এটা ভালোবাসার লক্ষণ লাগে তোর? আমাকে রিজেক্ট করেছে সে, তাও কিনা আমার চরিত্রের উপর দাগ লাগিয়ে। এই লোকটাকে আমি সহ্য করতে পারি না একদম। কিন্তু ইনু, সে একজন রকস্টার। কত বড় একজন মানুষ নিজে থেকে তোর সাথে দেখা করতে এসেছিল। আবার এত কিছু করল। ভালো না বাসলে করবে কেন এসব? এত বড় মানুষকে রিজেক্ট করিস না। ভালোবাসা টালোবাসা এসব একসাথে থাকতে থাকতে হয়ে যাবে। আর ভালোবাসা না থাকলেও কি মানুষ সংসার করে না নাকি? ভালোবাসা করে যারা বেকার ছেলেকে বিয়ে করে তারা সবচেয়ে বোকা। টাকা পয়সা থাকলে সুখ এমনিতে চলে আসে। আর অভাব থাকলে ওসব প্রেম ভাবো বিরক্ত লাগে একসময়। ইলমার কথায় ইনা বেজায় বিরক্ত মুখ নিয়ে বলল, ভালোবাসা ছাড়া কোনো সংসার টেকে না। একটা গাছ যেমন খাবার ছাড়া বেড়ে তো ওঠে, কিন্তু সতেজ থাকে না, ফুল ফল দেয় না, ডালপালা শুকিয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, তেমনি ভালোবাসা ছাড়া একটা সংসারের অবস্থা। উপর থেকে দেখতে সব ঠিক লাগলেও ভেতরটা ওই উইপোকায় খাওয়া ফাঁপা বস্তুর মতো। খানিকটা থেমে আবারও বলল, রকস্টার বলেই যে নাচতে নাচতে তার সাথে গায়ে গা লাগিয়ে বসে পড়তে হবে, এই লজিক আমি মানি না। আমার আত্মসম্মান আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস, এই জিনিস আমার কাছে অমূল্য। আমার চরিত্র, আমার আত্মসম্মানে আঘাত দেওয়া মানুষটা আমি আজীবন ক্ষমা করব না, সংসার তো দূরের কথা। সে সোনায় মোড়ানো হলেও না। দীর্ঘ বক্তব্য শেষে লম্বা একটা শ্বাস ফেলল ইনা। রিকশায় তখন একটা থমথমে পরিবেশ। সবার চোখ মুখে সিরিয়াস ভাব। এমন সময় ইলমা রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে উঠল, চাচা, আপনার বামটা একটু টানুন। রিকশাওয়ালা রিকশা ঘোরালো বামদিকের গলিতে। সাথে সাথেই চেঁচিয়ে উঠল ইনা। সরু একটা অন্ধকার গলিতে রিকশা টানতে দেখে ভয়ে বেশ জোরেই চিৎকার দিয়েছে সে। মনে মনে ভেবে নিল লোকটার উদ্দেশ্য ভালো না। তাই চিৎকার দিয়ে ভয়াতুর কণ্ঠে বলল, এই আপনি ওইদিকে রিকশা নিচ্ছেন কেন? আপনাকে ওইদিকের রাস্তায় যেতে বলেছি নাকি আমরা? মেয়ে মানুষ দেখেই 6-9 চিন্তা মাথায় ঘোরে তাই না? আজ আপনাকে গনপিটুনি খাইয়ে ছাড়ব দাঁড়ান। ভয়ে রিকশাচালক রিকশা থামালো। থতমত খেয়ে বলল, আপা, কি বলেন এসব? আমার ঘরে দুইয়া মাইয়া আছে। বড়ডা ক্লাস 6-এ পড়ে। আমি মাইয়া মানুষ মেলা ভালোবাসি গো আপা। তাগো সম্মান করবার চলি। আমারে ভুল বুইঝেন না। এই আপা তো বলল বামে টানতি, আমার কি দোষ বলেন? বামে ওই চিপা গলি আইছে, আমি ভাবছি ওইদিক যাবেন। সাবা হেসে ওঠে শব্দ করে। একেবারে যাকে বলে হাসতে হাসতে গায়ে ঢলে পড়া টাইপ। এই হলো তার এক সমস্যা, হাসলে পাখির মতো চিন চিন করে শব্দ করে ওঠে কিছুক্ষণ পর পর। আর একবার হাসি শুরু হলে থামতে চায় না। এ যেন কোনো ভাঙ্গা টেপ রেকর্ডার। দুইটা চড় থাপ্পড় ছাড়া কিছুতেই থামে না। বাম মানে পাছা। আপনাকে পাছাটা টানতে বসেছে চাচা। কথাটা বলে আবারও আগের মতো হাসতে লাগলো সাবা। রিকশাচালক যেন একটু লজ্জায় পড়ে গেলেন। মাথা চুলকে বললেন, আগে কইবা না মামুনি? আমি মূরক্ষ মানুষ, এত বুঝি না। রিকশা চলতে শুরু করেছে আবারও। সাবার হাসি দেখে বাকিরাও হেসেছে অল্প বিস্তর। দেখতে দেখতে একে একে সাবা, ইলমা দুজনেই নেমে গেল তাদের গন্তব্যে। একলা রিকশায় ইনা ভাবতে বসল তাসফিনকে নিয়ে। লোকটার কথা, কথার ভাবার্থ নিয়ে। লোকটার মধ্যে ভালোবাসা নামক কোন অনুভূতি যে থাকতে পারে না, এ বিষয়ে সে স্পষ্ট। একজন লোক কতটুকু বেপরোয়া, বেয়ারা হলে যখন যেটা করতে মন চায় সেটাই করে। এমনকি সামনের মানুষটার উপর দিয়ে কি ঝড় বইছে সেটুকু পর্যন্ত ভাবার প্রয়োজন মনে করে না সে। নিজের স্বার্থসিদ্ধি, নিজের আত্মতৃপ্তি, নিজের চাহিদা,
নিজের ভাবনা, সবকিছুতেই শুধু তার নিজেরই সব। এতখানি স্বার্থপর, নিষ্ঠুর মানুষ আজ অবধি দেখেনি সে। কি ভয়ানকভাবে অকপটে স্বীকার করল আজ সে। একটুও বুক কাঁপল না? একটু দ্বিধা হলো না বলতে গিয়ে যে, সে নিজের মনের শান্তির জন্য তাকে ইউজ করেছে। ইউজ, এই শব্দটা ভাবতে গিয়েও রাগ লাগছে তার। অথচ কি অকপটে লোকটা বুঝিয়ে দিল তার যখন যেটা ইচ্ছে করে সেটা করে সে, এমনকি আগামীতেও করবে। নিশ্চয়ই আজ তার মন চাইছিল আমার সাথে দেখা করতে, সেটাই করেছে। আর যখন মনের আশ মিটে গেছে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলার মতো করে ফেলে রেখে চলে গেছে তাকে। মানুষকে টিস্যুর মতো ইউজ করা মানুষগুলোকে চরম ঘৃণা করতই না আজীবন। অথচ নিজেরই যে এমন একজনের সাথে পরিচয় হয়ে যাবে, কে জানত? মানুষকে যে মানুষ হিসেবে বিবেচনা করে না, বরং নিজের খোয়ায়েশ মেটানোর বস্তু মনে করে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তার দাম, প্রয়োজন শেষে ইউজড টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দিতে গিয়ে দুইবার ভাববে না। একবারও পিছু ফিরে দেখবে না। সামনের মানুষটার অনুভূতির অঙ্কের গরমিল মেলানোর চেষ্টা করবে না। এই ভয়ঙ্কর মানুষটা সে পছন্দ করত না কখনোই, তবে ঘৃণা করেনি। এখন থেকে ঘৃণা করবে। ভীষণ রকম ঘৃণা।